রাতে ঘুম না হয় মাথাটা ভারী হয়ে আছে। সকালে উঠে শুনি জামিল ভাইয়া নাকি বলেছে আমাকে বিয়ে করতে তার কোনো আপত্তি নেই। এটা শুনে আমি যেন বজ্রাহত হলাম। কি আশ্চর্য রকমের কথাবার্তা! আমি কোনো রকম হাত মুখ ধুয়ে বড় চাচ্চুর বাসায় চলে গেলাম। বাসার গেটেই জামিল ভাইয়াকে দেখতে পেলাম। আমি ক্ষোভে ফেটে পড়ে বললাম, এসব ফাজলামের মানে কি তুমি বলো আমাকে। জামিল ভাইয়া কিছু না বোঝার ভান করে বলল, কিসের ফাজলামির কথা বলছো তুমি? আমার রাগ আরও বাড়ে। তুমি নাকি বলেছ বিয়েতে তোমার আপত্তি নেই। হ্যাঁ, কিন্তু এটা তো ফাজলামি না, সিরিয়াস। মানে? মানে তোমাকে তো বলেছি পরিবার আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তাদের সাথে ঝামেলা আর ভালো লাগছে না, তাই আমি রাজি। তুমি কি করবে এখন সেটা তোমার ব্যাপার। তুমি কি আমাকে খুব বোকা ভেবেছ? তোমার এসব কথাবার্তা আমি বিশ্বাস করে নেব? তুমি আমাকে ফাঁসিয়ে নিজে শান্তিতে থাকতে চাচ্ছ। তুমি তো জানো আমি কখনো রাজি হব না। সেজন্য তুমি এখন বলছো তোমার আপত্তি নেই। এতে বিয়েও হবে না, তোমার দোষও হবে না, সব দোষ আমার হবে। জামিল ভাইয়া হাসতে থাকলেন। রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে। আমি বললাম, তোমার হাসি আমি বন্ধ করছি, দাঁড়াও। আমিও এখন গিয়ে বলবো এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আমার তো কারোর সাথে প্রেম নেই। তোমার তো প্রেমিকা আছে, তুমি ফাঁসবে শেষে। এই বলে আমি বাসার দিকে যেতে লাগলাম। জামিল ভাইয়া আমাকে আটকালেন, বললেন, দেখো আমি বিপদে পড়েছি। তুমি এটা বলো না বাসায়। এখন তোমার সাথে বিয়ের ব্যাপারটা বাদ হলেই অস্ট্রেলিয়া যেতে পারবো। সেখানে গিয়ে যেভাবে হোক আব্বু আম্মুকে বুঝিয়ে কিছু একটা ব্যবস্থা করব। মেলিসাকে আমি অসম্ভব ভালোবাসি। আমি কোনো কথা শুনলাম না। আমার সাথে অযথা ফাজলামি করা শুরু করেছে। আমি এর চেয়ে বেশি ফাজলামি জানি। আমি সবাইকে গিয়ে হাসি মুখে বললাম এই বিয়েতে আমারও কোনো আপত্তি নেই। এটা বলে বাসায় চলে আসলাম। সকলে খুব খুশি হলেন। তারা দিন তারিখও ঠিক করে ফেলতে লাগলেন। বাসায় আসার পর সীমান্ত ভাই আমাকে ডেকে পাঠালেন। তার সামনে যেতে আমার বুকের ভিতরটা কি এক উত্তেজনায় খুব ধরফর করছে। আস্তে আস্তে পা টিপে টিপে গিয়ে তার সামনে দাঁড়ালাম। আমি যেতেই সীমান্ত ভাই আন্টির সামনে বসেই ভার গলায় জিজ্ঞেস করলেন, তুমি সত্যি সত্যি বিয়েটা করে ফেলেছো তাহলে? তো আপনি বললেই আমি বিয়ে ক্যান্সেল করে দেব? তুমি সত্যি সত্যি বিয়েটা করে ফেলছো তাহলে? তো আপনি বললেই আমি বিয়ে ক্যান্সেল করে দেব? সীমান্ত ভাই এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে গম্ভীর চেহারায় আমার দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকলেন। আমার এত অস্বস্তি হচ্ছে। আমি আন্টির দিকে তাকালাম তার প্রতিক্রিয়া দেখার জন্য। কিন্তু আন্টি এমন ভাব করছে যেন আমার দিকে তার কোনো খেয়ালই নেই। তুমি কি আমার কথাগুলো বুঝতে পারোনি জেনিত? বুঝতে পারলেই কি, কেউ আমাকে হুট করে পছন্দের কথা জানালেই তার জন্য বিয়ে ভেঙে দেব? কি আশ্চর্য চিন্তা মানুষের! আমি হুট করে এভাবে জানাতে চাইনি। আমি কয়েক বছর পর জানাতে চেয়েছি। কিন্তু এখন যদি তোমার বিয়ে হয়ে যায়, তো অন্যের বউকে গিয়ে কয়েক বছর পর ভালো লাগার কথা জানাবো? আপনার প্রতি আমার কোনো আগ্রহ নেই। ভালো লাগার কথা জানানোরও কোনো দরকার নেই। সীমান্ত ভাই দৃঢ় গলায় জিজ্ঞেস করলেন, তুমি নিশ্চিত যে আমার প্রতি তোমার কোনো আগ্রহ নেই? সত্যি বলতে আমি নিশ্চিত না, তাই কোনো উত্তর দিলাম না। সীমান্ত ভাই প্রচণ্ড রেগে বললেন, আগ্রহ না থাকলে যাও গিয়ে বিয়ের পিঁড়িতে বসো। এই বলে তিনি নিজের রুমে চলে গেলেন। সজোরে রুমের দরজা বন্ধ করে দিলেন। দরজা আটকানোর শব্দে আমার কান ধরে গেল। কি অদ্ভুত ব্যাপার! আমার উপর কোন অধিকারে এমন রাগ দেখাচ্ছে সে? সীমান্ত ভাই যাওয়ার পর আন্টি আমাকে বসালেন, বললেন, এসব কি শুরু করেছিস পাগলের মতো বলতো? আমি অধৈর্য স্বরে বললাম, জানি না। জানিস না মানে কি? বিয়ের মতো গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এসব হেয়ালি করা চলে? তো আমি কি করব কিছুই বুঝতে পারছি না। মন যেটা চায় তাই কর। আমার মন কি চায় তাও আমি বুঝতে পারছি না। তবে তোমার ছেলের ব্যাপারে ভাবতে আমার আত্মসম্মানে লাগছে। সুরভি আপাকে না পেয়ে এখন আমাকে প্রেমের কথা বলছে। এটা তুই ভুল বললি। সুরভি আমার ছেলেকে পায়নি তাই বল। আর তোর প্রেমে পড়েছে বলেই তোকে প্রেমের কথা বলছে। তুই ছাড়া তো আরও মেয়ে আছে, তাদেরকে তো বলল না। এই ব্যাপারে আন্টির সাথে আমি তর্ক করলাম না। আন্টি আবার বললেন, সীমান্ত আমাকে বলেছে, মা, এমন একটা ঝামেলা হয়েছে যেটা এখনও কেউ পুরোপুরি ভোলেনি। এর ভিতরে জেনিতকে ভালো লাগার কথা জানানো খারাপ দেখায়, কিন্তু কি করব, সত্যি ওর প্রতি আস্তে আস্তে একটা ভালো লাগা তৈরি হয়ে যাচ্ছে।
যদিও তা আমি এখন কোনোভাবেই প্রকাশ করতে চাইনি, কিন্তু ওর বিয়ের কথা শুনে আমার ভালো লাগছে না। মনে হচ্ছে ওর বিয়ে হয়ে গেলে আমি কষ্ট পাবো। আন্টির কথা শুনে আমি চুপ করে রইলাম। নানুর বলা কথাগুলো মনে পড়ছে। আমার মনের কথা আনন্দ হচ্ছে। এই আনন্দের কারণ এখন ব্যাখ্যা করতে পারবো না। আবার কোথাও ভয় আর দুশ্চিন্তা। চিন্তিত গলায় আন্টিকে জিজ্ঞেস করলাম, এখন আমার কি করা উচিত? তোরা যা ভালো বুঝিস তাই কর। আমি তোদের ব্যাপারে কোনো কথা বলবো না। আমি ভালো খারাপ কিছুই বুঝতে না পেরে আমার ফ্ল্যাটে এসে চুপচাপ শুয়ে রইলাম। যে মানুষটা আমার ষোড়শী হৃদয়ের তীব্র প্রেম ছিল, আমার কত নির্ঘুম রাত ছিল সে। ছিল বললে হয়তো ভুল হবে, এখনও কোথাও না কোথাও আছে। সে এখন আমার দরজায় কড়া নাড়ছে। আমার এখন কি করব বা কি করা উচিত, এলোমেলো দিশেহারা হয়ে যাচ্ছি। ছোট ফুপু মহা আনন্দে বললেন, যেহেতু আমাদের ছুটি নেই, তাই সব কিছু দ্রুত করতে হবে। আগামী শুক্রবারের মধ্যে, আজ যে সোমবার, আমার ইচ্ছে ছিল অনেক ধুমধাম করে অনুষ্ঠান করা, কিন্তু সেসব পরে হবে। জামিল ভাইয়া আমাকে বললেন, ব্যাপারটা অনেক দূর গড়িয়ে যাচ্ছে জেনিত, আমাদের উচিত এখনই তাদের থামানো। আমি গাছাড়াভাবে বললাম, তো থামাচ্ছ না কিসের জন্য? ঝামেলা তো তুমি শুরু করেছো। তুমি প্রথমে বলেছো তোমার কোনো আপত্তি নেই, তুমি নিজেকে সেফ জোনে রাখতে চেয়েছিলে না? এবার ভালো হয়েছে? জামিল ভাইয়া আমাকে করুণ কণ্ঠে বললেন, তুমি যে আমার কৌশল ধরে ফেলে নিজেও একই কাজ করবে তা তো বুঝতে পারিনি। আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, আমি কতটা বিপদে আছি। আমার কি করার আছে? তুমি কি চাও এখন আমি সীমান্ত ভাইয়ের সাথে ভেগে যাই? আমি কিন্তু তার সাথে তো আমার কোনো প্রেম টেম নেই। এর চেয়ে তুমি একটা কাজ করো, তোমার প্রেমিকাকে বাংলাদেশে নিয়ে এসো। জামিল ভাই অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, আচ্ছা বেশ, তোমার যেহেতু কোনো প্রেম টেম নেই, তার মানে এই বিয়েতে সত্যি কোনো আমত নেই। আমিও তাহলে না হয় পরিবারের জন্য তোমাকে বিয়ে করে নেব, এটাই ফাইনাল। জামিল ভাইয়ার এমন সিরিয়াসভাবে বললেন, আমি ভড়কে গেলাম, কিন্তু প্রকাশ করলাম না। এই লোকটা আবার আমাকে ভয় দেখাতে চাচ্ছে। হঠাৎ জামিল ভাইয়ের হাবভাব বদলে গেল। সে খুব খোশ মেজাজে আছে। নিশ্চিন্তে ল্যাপটপে বসে কমেডি মুভি দেখছে আর শব্দ করে হাসছে। আমার শরীর আগে জ্বলে পড়ে যাচ্ছে, তবু আমি কোনো শব্দ করলাম না। আমিও নিশ্চিন্তে থাকার ভান করলাম। এর ভিতর সীমান্ত ভাই আমাকে ফোন করে বললেন, আমি বেশ কিছুদিনের জন্য গাজীপুর যাচ্ছি, তুমি আমার সাথে একবার দেখা করতো। কি আশ্চর্য কাণ্ড, সে নাকি আমাকে পছন্দ করে, অথচ আমার বিয়ে হবে জানা সত্ত্বেও গাজীপুর চলে যাচ্ছে। নিজের ওপর আমার রাগ হলো, আমারই দোষ। আমি কেন তার সামান্য কথায় একদম দিশেহারা হয়ে যাচ্ছি। এখন কি আমার তাকে গিয়ে কঠিন মুখে বলা উচিত, আমাকে পছন্দ করেন অথচ এখন গাজীপুর চলে যাচ্ছেন? প্রতারক, মিথ্যাবাদী। আমি বরচস্যুর বাসা থেকে গেলাম সীমান্ত ভাইয়ের কথা শুনতে। গিয়ে দেখি সীমান্ত ভাই ব্যাগ গোছাচ্ছেন। ম্লান কণ্ঠে আমাকে বললেন, তোমার বিয়ে তাহলে হয়ে যাচ্ছে, ভালো, কিন্তু এখানে বসে বসে তোমার বিয়ে দেখতে আমার ভালো লাগবে না, তাই চলে যাচ্ছি। আন্টি এসে বিড়বিড় করে সীমান্ত ভাইকে বললেন, এত তাড়াতাড়ি হাল ছাড়লে হয়? আমাকে হাল ধরার তো সময় দিতে হবে বা, অন্যের বউয়ের পিছনে পিছনে ঘুরে তো হাল ধরা যাবে না। সীমান্ত ভাই রাগে লাল হয়ে যাচ্ছেন। তিনি দ্রুত ব্যাগপত্তর গুছিয়ে যাওয়ার সময় আমার হাতে একটা ঠিকানা ধরিয়ে দিয়ে বললেন, তোমাকে জোর করার অধিকার তো আমার নেই। যদি মনে হয় আমার প্রতি কোনো আগ্রহ আছে তো এখানে চলে আসো, আমার মোবাইল কিন্তু বন্ধ থাকবে। এই বলে সে বাসা থেকে বের হয়ে গেল। আমি দুশ্চিন্তিত মুখে সেদিকে তাকিয়ে রইলাম। আন্টিও কীরকম অদ্ভুত আচরণ করছে। অন্য যে কোনো ছোটোখাটো ব্যাপারে সে আমার সাথে কত কথা বলে, অথচ এরকম একটা ব্যাপারে কোনো টু শব্দও করছে না। শুধু বলছেন, তোদের ব্যাপার তোরা বোঝ। চাচুর বাসায় এসে শুনলাম কাল থেকে নাকি দাওয়াত করা শুরু হবে। ছোটোখাটো আয়োজন, সময় লাগবে না। এটা শুনে আমার হাত পা অবশ হয়ে যাওয়ার অবস্থা। ব্যাপারটা অনেক দূর গড়িয়ে যেতে চলেছে। আমি কখনোই জামিল ভাইয়াকে বিয়ে করব না, এটা অসম্ভব। ওইদিকে সীমান্ত ভাই কী কাণ্ড করলেন। আমি এখন শুধু অপেক্ষা করছি কখন জামিল ভাইয়া আমাকে কিছু বলবে। কিন্তু সন্ধ্যা গড়ালো, সে এখনও আমাকে কিছু বলল না। দুশ্চিন্তায় আমার গলা শুকিয়ে যেতে লাগলো। আমার কান্না পেয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমার মনে হচ্ছে সীমান্ত ভাইকে ছাড়া আমি আর কাউকে ভাবতে পারি না। রাতে আমি আতঙ্কে খেতে পারলাম না। জামিল ভাইয়া ভরপেট খেলেন।
তার মানে কি সত্যি সত্যি বিয়েটা করে ফেলবেন? এরকম হলে আমি এখন কি করব? পালিয়ে যাবো এখান থেকে? আমি যখন এসব চিন্তা করছি এর ভিতর জামিল ভাই এসে বললেন, শোনো জেনিত, মেলিসা বাংলাদেশে আসবে বলেছে। তোমাকে আমি অনেক জ্বালিয়েছি, সেজন্য দুঃখিত। তোমার কিছু করতে হবে না, আমার ব্যাপার আমি সমাধান করব। আমি ভেজা চোখে বললাম, আমিও সীমান্ত ভাইয়ের কাছে যেতে চাই। এরকম কিছু আমি সত্যি চাইছিলাম না, কিন্তু মন মানছে না কিছুতেই। জামিল ভাই অবাক হয়ে আমার পাশে বসে বললেন, সত্যি বলছো? তুমি যেতে চাও? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। সাব্বাস জেনিত, এখনও যখন সীমান্তর জন্য তোর মন টানছে তাহলে পিছনের কথা ভুলে তার কাছে যায় সঠিক সিদ্ধান্ত। এটা কি সত্যি সঠিক সিদ্ধান্ত হবে? তুমি এত জটিল করে ভাবছো কেন বলো তো? আগে যা হয়েছে তাতে কি সীমান্তর খুব বেশি দোষ ছিল? উল্টো সে একটা ফাঁদে পড়েছিল। সীমান্ত প্রচণ্ড ভদ্রলোক, আমি মানুষ চিনতে ভুল করি না, কিন্তু আমি মনস্থির করতে পারছি না। জামিল ভাইয়া বললেন, শোনো, কাল সকালে আমি তোমাকে নিয়ে সীমান্তর দেয়া ঠিকানায় যাব। এরপর মেলিসা আসার অপেক্ষা করব। ফোন বন্ধ করে বাসায় চিঠি লিখে জানিয়ে যাব। খুব সাংঘাতিক কাণ্ড হবে, হোক। এই ঝামেলা আর ভালো লাগছে না। খুব সকালবেলা উঠে সবার অগোচরে আমরা দুইজন সর্বপ্রথম চিঠি লিখতে বসলাম। আমার বুক দুরুদুরু করছে, কি যে অঘটন হবে। জামিল ভাইয়াকে খুব সাহসী দেখালো। আমি রেগে বললাম, এই সাহসটা আগে দেখালে ব্যাপারটা এতদূর গড়াতো না। জামিল ভাইয়া চিঠি লিখতে লিখতে বললেন, বিপদ বাড়ার সাথে সাথে সাহস বাড়ে। গায়ে আগুন লাগলে মানুষ কিন্তু সাঁতার না জানা সত্ত্বেও সমুদ্রে ঝাঁপ দেয়। আগুন লাগার আগে সাঁতার না জানলে সমুদ্রে ঝাঁপ দেওয়ার সাহস কারো হয় না। চিঠিটা ছোট ফুপু আর আঙ্কেলের বিছানায় রাখার সিদ্ধান্ত হলো। চিঠিতে লেখা রয়েছে, আমি আর জেনিত কেউই এই বিয়েটা করছি না। মেলিসা বাংলাদেশে আসবে শীঘ্রই। ও আমাদের ধর্ম অনুযায়ী বিয়ে করবে বলেছে। আর এও বলেছে যে একটু বড় পোশাক পরার চেষ্টা করবে তোমাদের সামনে। তোমরা এবার একটু সদয় হও। আর জেনিত সীমান্ত দুইজন দুইজনকে পছন্দ করে। আমি জেনিতকে সীমান্তর কাছে নিয়ে যাচ্ছি মিলিয়ে দিতে। চিঠিটা সতর্কতার সাথে রেখে আমরা বেরিয়ে পড়লাম। মনে খানিকটা দুশ্চিন্তা থাকলেও সেটা এই মুহূর্তে কাজ করছে না। আমি সীমান্ত ভাইয়ের কাছে যাচ্ছি। অতি উত্তেজনা আর আনন্দে আমার হাত পা কাঁপছে, চোখে পানি এসে যাচ্ছে। গাড়িতে উঠে আমি আন্টিকে ফোন দিয়ে বললাম, আমি তোমার ছেলের কাছে যাচ্ছি। অতি বিস্ময় প্রকাশ করে আন্টি বলে, জেনিত, কি বলছিস তুই? সত্যি? হ্যাঁ সত্যি। বাসায় কি এতক্ষণে চিঠিটা দেখেছে? দেখলে তাদের কি প্রতিক্রিয়া হয়েছে? আমি আর জামিল ভাইয়া গাড়িতে বসে এসব আলোচনা করছি। আমি বেজার গলায় বললাম, সীমান্ত ভাই আমাকে ঠিকমতো বলেনি ভালোবাসার কথা। ঘুরিয়ে পেঁচিয়ে কি একটু বলল, সেই কথায় আমি একদম তার কাছে চলে যাচ্ছি। আমার খুব লজ্জা লাগছে। জামিল ভাইয়া বললেন, তোমাকে না বললেও আমাকে সব বলেছে। সীমান্ত ছেলেটা এত চমৎকার, বাড়িয়ে বলছি না, এখন আর বাড়িয়ে বলেও লাভ নেই, তুমি জানো। আমি আগ্রহ নিয়ে জানতে চাইলাম, কি বললো তোমার কাছে? এই প্রশ্নের উত্তর সেদিন আর শোনা হলো না। সেদিনের সেই মুহূর্তটা মনে পড়লে এখন আমি আতঙ্কিত হয়ে যাই। ভয়ে আমার কলিজা কেঁপে ওঠে। আমরা কিছু বোঝার আগে চোখের পলকেই সামনে থেকে আসা একটা গাড়ির সাথে আমাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর কি হয়েছে মনে নেই। যখন আমার হুঁশ হলো, আমার চোখ খুলে তাকাতেও কষ্ট হচ্ছিল। আমি আস্তে আস্তে তাকিয়ে চারপাশটা চেনার চেষ্টা করছি। শুধু ভাবছি আমি কি বেঁচে আছি। আমার পুরো মুখ হাত পা ব্যান্ডেজ করা, নড়ার মতো একটু শক্তি পাচ্ছি না। ভয়ঙ্কর যন্ত্রণার কষ্ট হচ্ছে। মানুষের কথাবার্তার শব্দ কানে আসছে। বুঝতে পারলাম আমি বেঁচে আছি। জামিল ভাইয়া বেঁচে আছে তো? আমাদের আত্মীয় স্বজন সবাই হাসপাতালে। আমি সবার কণ্ঠ শুনতে পেলেও ঘাড় ঘুরিয়ে তাকাতে পারছি না। নানু ভীষণ কাঁদছে, পাগল পাগল হয়ে গেছে। ডাক্তার তাকে এখানে কাঁদতে বারণ করলেন। একজন এসে আমার পাশে বসে মাথায় আলতো করে হাত রেখে দিশেহারা হয়ে বললেন, তুমি একদম সুস্থ হয়ে যাবে জেনিত, কিচ্ছু হবে না তোমার। আমি অনেক কষ্টে সীমান্ত ভাইয়ের দিকে এক নজর তাকালাম। সবাই এমন করছে কেন? ডাক্তার কি বলেছে আমার বাঁচার সম্ভাবনা খুব কম? আমি কথা বলতে পারছি না। আমার দুই চোখ বেয়ে নিঃশব্দে পানি পড়ছে শুধু। সীমান্ত ভাই যত্ন করে আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল,
তুমি খুব সাহসী মেয়ে, সামান্য আঘাত পেয়েছো, সেরে যাবে, কাঁদছো কেন? এটা মোটেও সামান্য আঘাত না। আমি অনুভব করতে পারছি আমার পুরো মুখটা থেতলে গেছে, আমার চেহারা বোধহয় পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। এরকমই কোনো এক দুর্ঘটনায় আমি আমার বাবা মাকে হারাই। তারা ঘটনাস্থলেই মারা যান। আমার ভাগ্য একটু তাদের থেকে সুপ্রসন্ন, হাসপাতাল পর্যন্ত আসতে পেরেছি, তবে মনে হচ্ছে মারা যাব। আমার অবস্থার সামান্য উন্নতি হলো, কথা বলতে পারছি। জামিল ভাইও বেঁচে আছেন, মারাত্মক আহত হয়েছে, তবে আমার থেকে কম। এর ভিতর ডাক্তার জানালেন আমার ডান হাত রাখা যাবে না, কেটে ফেলতে হবে। আমি তখন আবার কথা বলতে ভুলে গেলাম, কাঁদছি না, কারো দিকে তাকাচ্ছি না, কথা বলছি না, যন্ত্রের মতো হয়ে গেলাম। সবাই আমার সাথে কথা বলার চেষ্টা করছে, নানানভাবে সান্ত্বনা দিচ্ছে। হঠাৎ সীমান্ত ভাই এসে সবার সামনে আমার কপালে চুমু খেয়ে বললেন, কত মানুষ প্রতিদিন দুর্ঘটনায় মারা যায় জেনিত, তুমি তো বেঁচে আছো। কেউ কেউ দুইটা হাতই হারিয়ে ফেলে, তোমার তো শুধু একটা হাত কাটার কথা বলেছে, কিন্তু আমার হাত দুইটা তো তোমার জন্য আছে, সারা জীবন থাকবে। এবার আমি হাউমাউ করে কেঁদে ফেললাম। একটা হাত না থাকা, চেহারা নষ্ট হয়ে যাওয়া মানুষের জন্য কেউ সারা জীবন থাকে না, আমি জানি। আমি কাঁদতেই থাকলাম। সীমান্ত ভাই আবার বললেন, এখানের ডাক্তারের কথাই তো শেষ কথা না, ডাক্তার বললে হাত কেটে ফেলতে হবে। এখন এরকম কোনো সিদ্ধান্ত হয়নি, তুমি শান্ত থাকো, আমি আছি তো, এখানে তোমার চিকিৎসা করাবো না। সীমান্ত ভাই আমার মাথায় হাত বুলিয়ে একটু পরপর কপালে চুমু খাচ্ছেন নির্দ্বিধায়, অথচ এখানে আন্টি, দাদু, বড় চাচু, বড় মামা সবাই আছেন, কারোর দিকে পরোয়া করছে না। এই মানুষটা আমার এত কাছের হলেন কবে, অথচ তার সাথে তো একটা প্রেমালাপও হয়নি কখনো। আমি কান্না থামিয়ে বললাম, আমি আয়না দেখতে চাই, আমি আমার মুখটা দেখব। দাদি বললেন, তোমার মুখে তো ব্যান্ডেজ করা, কিভাবে দেখবে? ব্যান্ডেজ খুলে দেখো, কিছু হয়নি মুখে, আঘাত লেগেছে, সেরে যাবে। তুমি এখন এসব নিয়ে চিন্তা করো না পাগলের মতো। সেটাই তো, আমার তো হাত নিয়ে চিন্তা করার কথা, কিন্তু এটা চিন্তা করতে গেলে আমি পাগল হয়ে যাই। আমি কিছুতেই মানতে পারবো না, এর চেয়ে সেদিন ঘটনাস্থলেই মারা যাওয়া ভালো ছিল। এখানে আমার চিকিৎসা করাবে না বলে সিদ্ধান্ত হলো আমাকে চেন্নাই নিয়ে যাওয়া হবে। নানু আমার কাছ থেকে সরছেন না এক মুহূর্তের জন্য। সীমান্ত ভাইও নাকি হাসপাতালেই পড়ে থাকে, তার খাওয়া দাওয়া ঘুম কিছু নাই। তিনি কিছুক্ষণ পরপরই আসে, এসে আমার মন ভালো করার চেষ্টা করেন। একটু আগে যখন আমি চোখ বুজে ঘুমানোর চেষ্টা করছি, তখন সীমান্ত ভাই এসে আন্টিকে বললেন, জেনিতের সাথে তো অ্যাটেন্ডেন্ট হিসেবে ওর বড় চাচু আর বড় আম্মু যাচ্ছে, আমার পাসপোর্ট, ইন্ডিয়ান ভিসা সব ওকে। আগে দেখি ডাক্তার কি বলে, পরে না হয় আমি যাব। আমি চোখ মেলে তাকিয়ে ঝরঝর করে কেঁদে বললাম, চেন্নাইয়ের ডাক্তারও হাত কেটে ফেলার কথা বলবে। সীমান্ত ভাই এসে আমার পাশে বসলেন, আমার মাথার চুলের ভিতর আঙুল ঢুকিয়ে আলতো করে বিলি কাটতে কাটতে বললেন, তাহলে আমি তোমার একটা হাত ধরেই সারা জীবন থাকবো। আমি জানি না সারা জীবন কেউ একটা হাত ধরে থাকে কি না, কিন্তু এই মুহূর্তে সে আমার মানসিক কষ্ট অনেকটা কমিয়ে দিয়েছে। এই কয়দিনে সীমান্ত ভাই আমার কপালে কত শত চুমু খেয়েছে, হিসেব নেই। হাসপাতালে বসে এভাবে চুমু খাওয়ার আরেকটা মজার স্মৃতি আছে। সুরভি আপা আমাকে চেন্নাই নিয়ে যাওয়ার কথা শুনে দেখতে আসলেন, এতদিন বোধহয় আসেননি, সঠিক বলতে পারবো না। তিনি এসে দেখলেন সীমান্ত ভাই আমার চোখ মুছিয়ে কপালে চুমু খেতে খেতে কথা বলছে। এই দৃশ্য বোধহয় তার সহ্য হলো না, সে আমাকে না দেখে চলে গেলেন। এতে তার এমন প্রতিক্রিয়া করার কি হলো বুঝলাম না। সে তো এঙ্গেজমেন্ট ভাঙার এক সপ্তাহের মাথায় এক সুগার ড্যাডির সাথে লাইন দেওয়া শুরু করেছে। অহেতুক ঈর্ষাপরায়ণ হওয়া মেয়ে মানুষ স্বভাব। সুরভি আপা চলে যাওয়ার পর কি হলো জানেন? এই কঠিন পরিস্থিতির ভিতরেও আমি সীমান্ত ভাইয়ের দিকে তাকিয়ে হেসে ফেললাম, সেও হাসলো। আমাকে চেন্নাইতে নিয়ে আসা হলো, আমার সাথে এসেছেন বড় চাচু আর বড় আম্মু। এখানে আসার পর আমি মানসিকভাবে খুব দুর্বল আর আতঙ্কিত হয়ে গেলাম। বাংলাদেশে বসে সবাইকে চোখের সামনে দেখতে পেতাম, সবাই আমাকে সাহস দিত, বিশেষ করে সীমান্ত ভাই। তার কথায় আমার ভয় দুঃখ কমে যেত। তিনি আমার সাথে এখানে আসলে বোধহয় আমার মানসিক অবস্থা এতটা খারাপ হতো না, কিন্তু সেটা তো সম্ভব নয়। সে যতই আমার মনের কাছের মানুষ হোক, কিন্তু আপাত দৃষ্টিতে সে একজন বাইরের মানুষ। চেন্নাই আসার দিন
আমি ভীষণ কান্না করেছি। আমার কান্না দেখে সবার চোখ ভিজে গেছে। সীমান্ত ভাইও আড়ালে চোখ মুছে আমাকে বললেন, শোনো জেনিত, আমি আছি সবসময়। যাই হয়ে যাক, আমি এভাবেই সবসময় থাকবো। এখন ইচ্ছে করলেও তোমার সাথে যেতে পারছি না। সুযোগ থাকলে আমি এখন তোমার থেকে এই মুহূর্তেও দূরে থাকতাম না। সুযোগ থাকলে আমি এখন তোমার থেকে এই মুহূর্তেও দূরে থাকতাম না। তবে আমি শীঘ্রই তোমার কাছে আসবো, ভয় পেও না। সীমান্ত ভাইয়ের সাথে আমার গভীর প্রেম ছিল না, কোনো ভালোবাসার সম্পর্ক তৈরি হয়নি সেভাবে। তবু এই মানুষটা এত দিশেহারা হয়ে গেলেন আমার জন্য। চোখের পানি ফেলছেন, নাওয়া খাওয়া ভুলে গেছেন। এই অবস্থায় কাউকে সারা জীবন পাশে পাওয়ার স্বপ্ন আমি দেখছি না। কিন্তু তবু এই দুঃসময়ে আমার প্রতি তার এই দরদটুকু আমার সারা জীবন মনে থাকবে। চেন্নাইতে আসার পর আমার ঘুম হচ্ছে না, খেতে ইচ্ছে করছে না, সব কিছু অসহনীয় লাগছে। দুশ্চিন্তায় বুকের ভিতর সারাক্ষণ হাঁসফাঁস করে। আমার মনে হচ্ছে এখানের ডাক্তারও হাত কেটে ফেলার কথাই বলবে। আমি নিস্তেজ হয়ে শুয়ে আছি। বড় আম্মু একটা মোবাইল রাখার স্ট্যান্ড নিয়ে আসলেন। সেটিকে আমার বেডের পাশে রেখে আমার মোবাইলটা সেট করে আমাকে বললেন, জেনিত, মোবাইলের দিকে একটু তাকাও তো মামনি, দেখো তো কে তোমাকে দেখছে। তাকিয়ে সীমান্ত ভাইকে দেখলাম। তিনি বললেন, তুমি নাকি খুব পাগলামি করছো। আমি চেন্নাই আসছি শীঘ্রই। আমি কোনো কথা বলি না। সীমান্ত ভাই আবার বলে, কথা বলতে ইচ্ছে করছে না এখন? ঠিক আছে, বলতে হবে না। আমি আসি এখানে, যখন বলতে ইচ্ছে হবে বলো। এরপর থেকে তিনি সারাক্ষণ ভিডিও কলে থাকতেন। ওভাবে কল অন করে খেতেন, ঘুমাতেন। আমার যখন কথা বলতে ইচ্ছে হতো বলতাম, এছাড়া নিঃশব্দে তাকিয়ে থাকতাম। সৃষ্টিকর্তা আমার প্রতি সদয় হলেন এবার। চেন্নাইয়ের ডাক্তার বললেন আমার হাত কাটতে হবে না। আমি এই কথায় বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে স্বপ্ন দেখছি। ঘুম ভাঙতে এসব মিথ্যে হয়ে যাবে। আমি কেবল ঘুম ভাঙার ভয় পাচ্ছি এখন। কিন্তু না, বাস্তবেই এই সুন্দর সময়টা আমার জীবনে এসেছে। সব আনন্দের ব্যাখ্যা হয় না, শুধু অনুভব করছি আমার বুকের ভিতরের এত তীব্র যন্ত্রণা, কষ্ট, আক্ষেপ হায় মিলিয়ে যাচ্ছে। নানু এই খবর শুনে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছেন খুশিতে। আন্টিও ফোন দিয়ে কেঁদে ফেললেন। ছোট ফুপু ভীষণ স্বস্তি পেল। সীমান্ত ভাই ফোন দিয়ে আমাকে বললেন, এবার মন খারাপ কমেছে তো, আজ একটু ঘুমানোর চেষ্টা করো। আমি অনেকদিন ঠিকঠাক ঘুমাতে পারছি না, আজ ঘুমাবো। আর শোনো, হাতে ছোটোখাটো একটা অপারেশন হবে, সেটা নিয়ে আবার দুশ্চিন্তা শুরু করো না। আমার হাত খুব খারাপভাবে ভেঙেছে। কীরকম অপারেশন হবে তা আমি বুঝতে পারছি, কিন্তু আপাতত হাত কাটতে হবে না। সেই খুশির কাছে এসব অতি সামান্য ব্যাপার মনে হচ্ছে। আমার অপারেশনের দিন হঠাৎ করে সীমান্ত ভাই চেন্নাইয়ে হাজির হলেন। কি আশ্চর্য আর বিস্ময় আমার চোখে! আমি জানতাম না তিনি আসবেন। আমাকে না জানিয়ে এসেছেন চমকে দিতে। তার কাছে যাওয়ার পথে দুর্ঘটনায় আমার এই অবস্থা হয়েছে। ভেবেছি সেই অপরাধ বোধ থেকে কিংবা আমাকে পছন্দ করে বলে আমার খারাপ সময় পাশে থাকার জন্য এত সহানুভূতি দেখাচ্ছে। কিন্তু চেন্নাই চলে আসার মতো সহানুভূতি সে দেখাবে তা আমি কখনো কল্পনাও করিনি। সে এমন করছে মনে হচ্ছে তার সাথে কত গভীর ভালোবাসা ছিল আমার। সীমান্ত ভাই এসে আমাকে জড়িয়ে ধরলেন আলতো করে, সতর্কভাবে। শক্ত করে জড়িয়ে ধরার মতো অবস্থা আমার নেই। কি অবিশ্বাস্য সব ব্যাপার ঘটে চলেছে। এই মানুষটাও একদিন আমাকে এভাবে জড়িয়ে ধরবে, কে ভেবেছে? এত সুন্দর প্রশান্তিময় স্বর্গীয় অনুভূতি, পৃথিবীতে এরকম অনুভূতিও আছে, আমি সেটাই প্রথম আবিষ্কার করলাম। চাচু আর বড় আম্মু সামনেই ছিল, তাদের সামনেই এই নাটকের দৃশ্য হয়েছে। তারা অবশ্য জানতেন সীমান্ত ভাই আসবে। আমি কেবল অবাক হয়ে সীমান্ত ভাইয়ের কাছে জানতে চাই, আপনি সত্যি আমার জন্য এসেছেন? হ্যাঁ, কেন এসেছেন? সে স্বাভাবিকভাবে উত্তর দেয়, তোমার পাশে থাকা উচিত সেজন্য। আমাকে দেখে কি তোমার ভালো লাগছে না? আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকি তার দিকে। অতি আবেগে আমার চোখ ভিজে যাচ্ছে। সীমান্ত ভাই আবার জিজ্ঞেস করলেন কথাটা। আমি মনে মনে বলি, আপনাকে দেখে খারাপ লাগার সাধ্য কি আমার কখনো ছিল? যে মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য আমি এত বেকুল ছিলাম, সে আমার জন্য এত দূর ছুটে এসেছে, আমাকে প্রথমবারের মতো জড়িয়ে ধরেছে। আমার অনুভূতিগুলো আমি এখন ঠিকঠাক বোঝাতে পারবো না, তাই শুধু মুখে বললাম, হ্যাঁ, ভালো লেগেছে। আমার অপারেশনটা ভালোভাবে হলো। আমি আমার ভাগ্য যতটা খারাপ ভাবছি এখন দেখছি ততটাও খারাপ নয়।
হাতের অপারেশন হওয়ার পর যেদিন আমি আমার চেহারাটা ভালোভাবে আয়নায় দেখি, সেদিন নিজেই ভয় পেয়ে গেলাম। এত ভয়াবহ অবস্থা হয়েছে, আমি নিজেকে চিনতে পারছি না। সবাই আমাকে দেখে নিশ্চয়ই ভয় পাবে। আমি ভেঙে পড়লাম অনেক। নিজের মুখ ঢেকে রাখার ইচ্ছে হলো। সীমান্ত ভাই এই অবস্থায় আমাকে চুমু খেয়ে বললেন, ডাক্তার বলেছে আস্তে আস্তে সব সেরে যাবে। আশ্চর্য, এই লোকটা কি পাগল হয়ে গেছে? এরকম চেহারায় কেউ চুমু খায়? আমি রাগে কেঁদে ফেললাম। দয়া করছেন আপনি আমাকে? মিথ্যে ভালোবাসা দেখাচ্ছেন আমার প্রতি? আমার নিজের চেহারা দেখে নিজেরই ভয় করছে। আপনি কিভাবে আমাকে চুমু খাচ্ছেন? সীমান্ত ভাই অনেকক্ষণ চুপ করে থেকে শীতল গলায় বললেন, আমি তো তোমার চেহারা দেখে ভালোবাসিনি জেনিত। আমাদের মাঝে কোনো সম্পর্কই ছিল না কখনো। যেটুকু ছিল তাতে কার জন্য এতটা দিশেহারা হওয়া যায় না। এগুলো আপনি কেন করছেন সেই দুর্ঘটনার দিন থেকে? জীবনের অনেকটা পথ পেরোনোর পর একসময় কেবল একজন ভালো মানুষের অভাব অনুভব হয়। আমি আমার সেই ভালো মানুষটাকে আগলে রাখার চেষ্টা করছি। জীবন থেকে কখনো ভালো মানুষদের হারিয়ে যেতে দিতে হয় না। আমি বারবারই ভেবে এসেছি আমি ততটা ভালো মানুষ নই। আসলে তাই সত্যি। তবে সীমান্ত ভাইয়ের আমাকে নিয়ে এমন উপলব্ধি কেন হলো জানি না। আমরা চেন্নাই থেকে বাংলাদেশে ফিরছি। সীমান্ত ভাই অবশ্য আগেই চলে এসেছেন। চাকরি বাকরি ফেলে কতদিন আর থাকা যায়? আমার অবস্থারও যেহেতু ভালোর দিকে। চেন্নাই থেকে ফেরার পর চাচ্চুর বাসায় উঠলাম। নানুর বাসায় তো যাব না। মামিরা আমাকে যে মন থেকে স্নেহ করে না, সে ব্যাপার তো সবার জানা। আমাকে ঔষধ খাইয়ে দিতে হয়, ভাত খাইয়ে দিতে হয়। ডান হাতে অপারেশন করা হয়েছে, বাম হাতও পুরোপুরি ঠিক হয়নি। আমার সব কিছুই করে দিতে হয়। এসব করতে তারা নিশ্চয়ই মনে মনে ভয়াবহ বিরক্ত হবে। নানুর শরীরটাও ভালো না, তার ঝামেলা বাড়ানো উচিত হবে না। যদিও নানু আমাকে তার কাছে নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। এসবের তুলনায় বড় শ্বশুর বাসার থাকাই ভালো। কিন্তু আমার খুব অস্বস্তি হচ্ছে। তারা কতদিন চেন্নাইতে আমাকে নিয়ে ঝামেলা পোহালো, আমার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাদের। যদিও তারা একবারের জন্য আমাকে এটা অনুভব করতে দেয়নি, তবুও আমার জন্য কীরকম লাগছে। শুধুমাত্র আম্মু আব্বু বেঁচে থাকলে বোধহয় আমার এই অস্বস্তিটা হতো না। এবার জামিল ভাইয়ের অবস্থা বলি। দুর্ঘটনায় সে মারাত্মক আহত হলেও সেটা অল্প কিছু দিনের মধ্যেই মোটামুটি সেরে গেছে। তারপর তারা অস্ট্রেলিয়ায় চলে গেছেন। এত খারাপের মধ্যে একটা ব্যাপার অবশ্য সুবিধাজনক হয়েছে। এই যে আমি আর জামিল ভাইয়া যে কাণ্ড করলাম, এই দুর্ঘটনার ফলে সেটা সবার কাছে হালকা হয়ে গেল। এই ব্যাপারে কেউ কোনো কথাই বলছে না। আমাদের বাঁচা মরার প্রশ্নের কাছে এসব ব্যাপার তো নিতান্তই তুচ্ছ। আর সীমান্ত ভাই আমার জন্য যা যা করেছে তা তো সবাই দেখেছে, সেটাও সবাই স্বাভাবিকভাবেই নিল। ওদিকে ছোট ফুপি আর আঙ্কেলও দুর্ঘটনার পর জামিল ভাইয়ের ব্যাপারে নরম হয়েছে। জামিল ভাইয়া ফোন দিয়ে আমাকে বললেন, দুর্ঘটনা হয়ে খুব ভালোই হয়েছে রে। তুমি তো অল্প আহত হয়েছ, তোমার তো ভালোই হবে। আমার মতো অবস্থা হলে বুঝতে। হ্যাঁ, তোমার মতো অবস্থা হলে নিশ্চয়ই বুঝতাম যে কেউ একজন আমাকে কেমন পাগলের মতো ভালোবাসে। কি সৌভাগ্য তোমার জেনিত। সীমান্তর কাণ্ড দেখে আমি এত অবাক হয়েছি। আমিও হয়েছি। এবার বলো, তোমরা বিয়ে করছো কবে? তুমি অস্ট্রেলিয়া আসো তারপর। আমার একটু মন খারাপ হলো। অস্ট্রেলিয়া যাওয়ার জন্য সব প্রায় রেডি ছিল, কিন্তু এখন তো আর যেতে পারছি না। আমি চেন্নাই থেকে যেদিন আসলাম, ওই দিন সীমান্ত ভাই অফিস শেষে সন্ধ্যায় চাচুর বাসায় আসলেন। আঙ্কেল আন্টিও এসেছেন। আমার শরীরটা খুব ক্লান্ত, চোখ বুজে ঘুমানোর চেষ্টা করছি। তারা এসেছে শুনে উঠে বসলাম। আন্টি আমার পছন্দের রান্না করে নিয়ে এসেছেন। আর সীমান্ত ভাই কি করলেন জানেন? আঙ্কেল আন্টির সামনে বসে আমাকে কতগুলো গন্ধরাজ ফুল দিলেন। আন্টির কাছে শুনেছেন এই ফুলের ঘ্রাণ আমি পছন্দ করি, তাই বলে তাদের সামনে দিতে হবে। ফুল দেওয়ার পর আমি শুধু মনে মনে দোয়া করছি সীমান্ত ভাই তাদের সামনে বসে আমাকে যেন জড়িয়ে ধরে চুমু খেয়ে না বসে। আমার দুর্ঘটনার পর থেকে সীমান্ত ভাই কীরকম বেপরোয়া হয়ে গেছেন। কোথায় কে আছে তা মোটেই খেয়াল করেন না। ফুল দেওয়ার পর আন্টি আমার দিকে তাকিয়ে হেসে ফেললেন। এতদিন অসুস্থ ছিলাম, তাই কেউ সীমান্ত ভাইয়ের ব্যাপারটা নিয়ে আমাকে লজ্জা দেয়নি, কিন্তু এখন সবাই হাসাহাসি করছে। বাহ, সীমান্ত কত কিছুর খেয়াল রাখছে। আন্টি হেসে হেসে বললেন, মা, তুমি কি আমাকে লজ্জা দেওয়ার চেষ্টা করছো? না বাবা, আমার ভীষণ ভালো লাগছে তোদের দেখে। খুশিতে আন্টির চেহারা ঝলমল করছে।
সে কতটা খুশি তা আমি ভালোই জানি। সীমান্ত ভাই চেয়ার থেকে উঠে এসে আমার পাশে বসলেন। আমি একটু দূরে সরে গেলাম। সে আমার মাথার চুলগুলো ধরে বললেন, চুলের এই অবস্থা কেন? আমি একবার আঙ্কেলের মুখের দিকে তাকালাম, আর একবার আন্টির দিকে। তারপর আসতে বললাম, পরে আশ্রয় নেব। কিভাবে আশ্রাবে? হাত তো একটা গলায় ঝুলানো, আর বাম হাতও পুরোপুরি ঠিক হয়নি। আমি আশ্রয় দেই? লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। কি আশ্চর্য! নিজের বাপ মাকে কি চোখে দেখছে না? আঙ্কেল উঠে চলে গেলেন। আমি খুব রেগে তাকালাম। আপনি মানুষজন চোখে দেখেন না? আমার ডান হাতটা এখন না থাকার মতোই, স্বাভাবিক হতে অনেক দেরি, আর বাম হাতও পুরোপুরি ঠিক হয়নি। আমাকে তো এগুলো করেই দিতে হবে। এটা কি অস্বাভাবিক কিছু? আন্টি বললেন, দেখেছিস জেনিত, আমার ছেলেটা একদম হীরের টুকরো। আমি ব্যঙ্গ করে বললাম, হ্যাঁ, তোমার হীরের টুকরো ছেলের জন্য আজকাল আশেপাশে মানুষজন লজ্জা পাচ্ছে। আব্বু লজ্জা পেয়ে যায়নি, তুমি লজ্জা পাবে তাই গেছে। আন্টির ড্রেসিং টেবিলের সামনে থেকে চিরুনিটা এনে দিয়ে বললেন, চুল আশ্রয় খাইয়ে দিস ওকে, রাতে তো খায়নি। এই বলে তিনি চলে গেলেন। আমি একটু বিরক্ত হওয়ার ভান করে সীমান্ত ভাইকে বললাম, বড় আম্মু চুল আশ্রয় দিবে, আপনার দিতে হবে না। সীমান্ত ভাই আমার কথা শুনলেন না। লজ্জায় আমি শেষ হয়ে যাচ্ছি। এতদিন যা হয়েছে সব অসুস্থতার জন্য হয়েছে, তার ছয় লজ্জা পেয়ে শিউরে ওঠার মতো অবস্থা আমার ছিল না। তখন শুধু মনে হতো এসব আমার খুব দরকার। আমার মন ভালো লাগছে, আমি শান্তি পাচ্ছি। চুলে চিরুনি চালাতে চালাতে সীমান্ত ভাই বললেন, কি সুন্দর ঘ্রাণ আসছে, কি শ্যাম্পু করেছ? আমি চোখ বুজে আছি। আমার শ্বাস প্রশ্বাস ঘন হচ্ছে, শরীর জুড়ে কেমন শীতল শিহরণ। এসব কিছু আমার এখনও স্বপ্ন মনে হয়। জেনিত, তুমি কি ঘুমিয়ে পড়েছ নাকি? জানি না কি শ্যাম্পু, বড় আম্মু করে দিয়েছে। সীমান্ত ভাই আমার চুলে নাক ডোবায়, আমার শিহরণ বাড়ে। তিনি বলেন, আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাব। তোমার নানুর বাসায় তো যাবে না? তোমার চাচুরা অনেক দৌড়াদৌড়ি করেছে, তাদেরও তো বিশ্রাম দরকার। আমি অবিশ্বাস্য চোখে ভুরু কুঁচকে তাকিয়ে থাকি। কি বলছে লোকটা? এতটা উদ্বিগ্ন সে আমার জন্য কেন? আমার ভিতর এমন কি দেখতে পেল হঠাৎ? আমার তো এখন নিজের চেহারা দেখেই ভয় করছে। তার সাথে আমার বছরের পর বছর প্রেম ছিল না যে সে এই পরিস্থিতিতেও আমাকে এভাবে আঁকড়ে ধরে রাখবেন। এক যুগ প্রেম থাকার পরেও বা কয়জন এভাবে পাশে থাকে? সীমান্ত ভাই আমার এই তাকানোর অর্থ বুঝতে পেরে বললেন, আমি জীবনে 2টা প্রেম করেছি, দুজনই ভীষণ সুন্দরী ছিল। সবাই আমাদের দেখে বলতো আমরা একে অপরের জন্য তৈরি হয়েছি, কিন্তু দুবারই আমি ঠকে গেলাম। আস্তে আস্তে জীবনে কত কিছু উপলব্ধি করলাম। একজন সুন্দরভাবে ভালোবাসতে না পারা জীবনসঙ্গীর অভাবে জীবনে দুর্ভিক্ষ হয়ে যায়। তোমার আশেপাশে থেকে খেয়াল করলাম তুমি কত সুন্দরভাবে সম্পর্ক তৈরি করতে পারো, ভালোবাসতে পারো বিশুদ্ধভাবে। তখন থেকেই তোমাকে অনুভব করতে শুরু করি, যারা বিশুদ্ধভাবে ভালোবাসতে পারে তারা অনেক মূল্যবান। এটা তুমি জীবনের পথ চলতে চলতে যখন ক্লান্ত হয়ে আশপাশটা ফাঁকা দেখবে তখন উপলব্ধি করতে পারবে। এই বলে সীমান্ত ভাই উঠে গিয়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে পর্দাটা সরিয়ে দিলেন। বড় আম্মু ড্রেসিং টেবিলের আয়নায় পর্দা দিয়ে দিয়েছে। আয়না দেখলে আমার মন খারাপ হয়ে যায়, সেজন্য পর্দা সরিয়ে আমার পাশে দাঁড়িয়ে বললেন, আয়নার দিকে তাকাও, দেখো আমাদের। তোমার নিশ্চয়ই আবার মন খারাপ হয়ে যাচ্ছে, ভাবছো তোমাকে ভালো লাগছে না, কিন্তু বিশ্বাস করো আমার পাশে এর চেয়ে ভালো কাউকে কখনো মানায়নি। আমার তোমাকে দেখে শান্তি লাগে, এই শান্তিটা জীবনে ভীষণ দরকার। তোমাকে যে খারাপ দেখায় সেটাই আমি অনুভব করতে পারি না কখনো। তাহলে তুমি কেন আয়নায় পর্দা দিয়ে রাখো? আমার ভালোবাসার বিপরীতে অবিশ্বাস্য চোখে কেন তাকাও? তোমার মাথায় শুধু সারাদিন এটাই ঘোরে যে তোমাকে খারাপ দেখায়। এরকম দেখালে কেউ কাউকে ভালোবাসতে পারে না। আচ্ছা, আমার যদি এরকম হতো তাহলে তুমি আমায় ভালোবাসতে না? আমি জানি বাসতে, আরও বেশি বাসতে। এটা জানি বলেই তোমাকে সারা জীবনের জন্য রেখে দিতে চাই। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি খাটে বসে আছি। সীমান্ত ভাই খাটের পাশে দাঁড়ানো, আমার কাঁধে হাত দিয়ে। এই মুহূর্তে আমার তাকে শক্ত করে জড়িয়ে ধরে আরও কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু আমি বাম হাত দিয়েও কিছু করতে পারি না এখনো। আমি শুধু তার বুকের ভিতর মাথা ঠেকিয়ে পৃথিবীর সব প্রশান্তি নিজের করে নিলাম। সীমান্ত ভাই সকালে অফিসে যাওয়ার পথে এখানে আসবেন।
আবার সন্ধ্যায় অফিস শেষে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ছুটে আসবেন। প্রথম প্রথম আমার অস্বস্তি হতো, বড় চাচ্চুরা কিভাবে দেখছেন বিষয়টা, কিন্তু বড় আম্মুকে বলতে শুনলাম সীমান্ত ছেলেটা খুব ভালো, জেনিতের জন্য এমন কাউকে দরকার ছিল। আমার প্রফেসর দাদিও তাতে সায় দিলেন, ছেলেটা এত করেছে ওর জন্য, দেখে ভালো লাগছে। এসব শুনে আমার যে কি যে খুশি খুশি লাগছে। সৃষ্টিকর্তা হঠাৎ করে আমাকে এত সুখ ঢেলে দিলেন। আমার শরীরে এখনও যন্ত্রণা হয়, কীরকম অস্থির লাগে শরীরের ভিতর। এত তো ঔষধ খেয়ে রাতে ঘুম আসে না এক ফোঁটা, ঠিকঠাকভাবে হাঁটতে পারি না, হাত দিয়ে কিছু ধরতে পারি না। এত ধকলের পর স্বাভাবিকভাবে আমার মুখখানা সারাক্ষণ বিষণ্ণ থাকা উচিত, কিন্তু সীমান্ত ভাইয়ের এত যত্ন ভালোবাসা আমাকে অদ্ভুত এক শক্তি দেয়। এত কিছুর পরও আমি হাসতে পারছি। চাচ্চু আর বড় আম্মুর গায়ে অনেক জ্বর আসলো, তাদের উপর দিয়ে খুব ধকল গিয়েছে। নানু বললেন, আমি এভাবে কতদিন থাকবো তোর চাচুর বাসায়, তুই আমার সাথে চল, আর জেদ করিস না। জেদ করার ব্যাপার না নানু, তোমার ছেলের বউয়েরা আমাকে একদম উটকো ঝামেলা মনে করবে। আমি আছি না, তুমি তো নিজেই অসুস্থ, সমস্যা নেই, আমি তোর খেয়াল রাখতে পারবো। এখন তোমার খেয়াল রাখারই মানুষ দরকার, আর তুমি আসছো আমার খেয়াল রাখতে। নানুর বোধহয় মন খারাপ হলো, সে নিজে অসুস্থ, মামিরাও আমার জন্য মন থেকে করবে না, বড় আম্মুরও জ্বরে অস্থির। অন্যদিকে আমার ঠিকঠাক যত্ন নেওয়ার মতো শক্তি দাদা দাদিরও নেই। নানু আমাকে প্রশ্ন করেন, তোর কি মন খারাপ হচ্ছে জেনিত? না তো, আমার মন খারাপ হবে কেন? তোর আব্বু আম্মু বেঁচে থাকলে এমন পরিস্থিতি হতো না। এটা নিয়ে আমি মন খারাপ করছি না, তোমরা সবাই তো আমাকে অসম্ভব ভালোবাসো। এর ভিতর বড় চাচু সিদ্ধান্ত নিলেন আমার জন্য নার্স রাখবেন। আন্টি এসে দেখেন বাসার এই অবস্থা। এসব দেখে সে আমাকে বলে, জেনিত তুই আমাদের বাসায় চল, নার্স রাখতে হবে না। আমি আন্টির কথা হেসে উড়িয়ে দেই। এই অবস্থায় তাদের বাসায় যাব সেবা যত্ন নিতে। অদ্ভুত কথাবার্তা। প্রতিদিনের মতো আজও সীমান্ত ভাই আসলেন, তার সাথে কিন্তু আমার প্রেমালাপ হয় না, এমনি কথাবার্তা বলেন। আমার পাশে সবসময় কেউ না কেউ থাকে, নানু দাদি কিংবা বড় আম্মু। সীমান্ত ভাই তাদের সামনে আমাকে খাইয়ে দিবেন। আমাকে যে খাইয়ে দেওয়ার মানুষ নেই তা কিন্তু না, সীমান্ত ভাই কেন যেন নিজে থেকে খুব আগ্রহ করে খাইয়ে দেন। প্রেম বলতে যেরকম ঘনিষ্ঠ ব্যাপার অমন কিছু নেই আমাদের মাঝে, কিন্তু আবার প্রেমিকের চেয়েও বেশি কিছু করছেন তিনি আমার জন্য। আজকে নানু ছিলেন রুমে, সীমান্ত ভাই আমাকে বললেন, প্রতিদিন সকাল বিকেল এই বাসায় আসতে আসতে আমি ক্লান্ত, এর চেয়ে একটা কাজ করো জেনিত, তুমি আমাদের বাসায় চলো। এরপর নানুকে জিজ্ঞেস করেন, নানু আপনার নাতনিকে আমার বাসায় নিতে হলে কি করতে হবে বলেন। নানু বাড়ির লোকজন সীমান্ত ভাইয়ের ব্যাপারটা নিয়ে একটু বিরূপ আমার ওপর। বিরূপ হওয়া স্বাভাবিক, তবে নানু তাদের দলে কিনা জানি না। নানু হেসে সীমান্ত ভাইকে বলেন, বিয়ে করতে হবে দাদু ভাই, তাহলে বিয়ের ব্যবস্থা করুন। আমি লজ্জা পাই, ইস কীরকম নির্লজ্জের মতো বিয়ের কথা বলছে। নানু ইয়ার্কি ভেবে হেসে উড়িয়ে দেয়, কিন্তু সীমান্ত ভাই আবার বললেন, নানু সিরিয়াস ব্যাপার কিন্তু। আমি চোখ বড় বড় করে তাকিয়ে থাকি তার দিকে। নানু বললেন, কি বলছো? এখন বিয়ে কিভাবে সম্ভব? কেন সম্ভব না? ও তো কথা বলতে পারে, কবুল বলতে পারলেই হলো। পাগলামি কথাবার্তা বলো না তো। এই বলে নানু হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেলেন। নানু যাওয়ার পর সীমান্ত ভাই আমার পাশে এসে বসলেন। জীবনে পরিবার ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা তুমি কখনো ঠিকঠাক পাওনি। তোমার আত্মীয় স্বজন সবাই তোমাকে অসম্ভব ভালোবাসে জানি, কিন্তু যখন তুমি তোমার নানু বাড়ি ছিলে সেটা তোমার নানুর পরিবার ছিল। এই যে এখন এখানে আসো সেটা তোমার চাচ্চুর পরিবার। আবার নিজের ফ্ল্যাটে যখন থাকো তখন কেউই থাকে না, তবে আমাদের বাসায় গিয়ে থাকলে সেটা তোমার পরিবার হবে। তুমি সারা জীবনের জন্য আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে। ব্যাপারটা চমৎকার না? আসলেই নিজের পরিবার বলতে আমার জীবনে কিছু নেই। সীমান্ত ভাই কত নিখুঁতভাবে আমার দুঃখটা উপলব্ধি করলেন। এই যে এখন এই অবস্থায় চাচ্চুর বাসায় থাকছি, তারা আমার অনেক যত্ন করলেও আমার মাঝে মাঝে খুব অস্বস্তি বোধ হয়। নিজের পরিবারে বোধ হয় এমনটা কারো হয় না। আমি সীমান্ত ভাইকে জিজ্ঞেস করলাম, হঠাৎ এসব কেন বলছেন? নানু চা দিয়ে গেছে। সীমান্ত ভাই চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, তোমার আন্টি শিখিয়ে দিয়েছে তাই বলছি। সে গতকাল রাতে তোমাদের বাসার অবস্থা দেখে গেছে। মানে কি?
মানে তোমার আন্টি তোমাকে তার পরিবারের স্থায়ী সদস্য করতে চাচ্ছে। তোমার জীবনটা নাকি তার কাছে খুব যাযাবর লাগছে। তার মতে তোমার একটা স্থায়ী ঠিকানা হওয়া উচিত। তোমার এই খারাপ সময়টা যেন স্বাচ্ছন্দ্যে সেখানে কাটাতে পারো। সীমান্ত ভাইয়ের কথাবার্তায় আজকাল আমি বিস্ময়ে বোবা হয়ে যাই। তারা সত্যি আমার জন্য এত ভাবছেন, এত চমৎকার করে ভাবছেন। এখন কি করবে বলো? তোমার আন্টির পরিবারের স্থায়ী সদস্য হতে চাও? আমি সীমান্ত ভাইয়ের দিকে তাকাই, এক দৃষ্টিতে তাকিয়ে থাকি। তার গায়ে একটা ধবধবে সাদা শার্ট, ফর্সা মুখের খোঁচা খোঁচা দাড়িগুলো বড় হয়েছে বেশ। চমৎকার ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দিচ্ছে। কি সুদর্শন সুন্দর! কত পাগলামি, কত নির্ঘুম রাত, কত কেঁদেছি এই মানুষটার জন্য। এভাবে তাকিয়ে আছো কেন? কি হয়েছে? কিছু বলো। হয়েছে তো অনেক কিছু। কত অবিশ্বাস্য ব্যাপার হয়েছে। এই অবস্থায় আমাকে তাদের বাসায় নিতে যাচ্ছেন, তাও বিয়ে করে। আমি আমার বিস্ময় প্রকাশ করতে পারছি না। অদ্ভুত ব্যাপার তো। কথা না বলে তাকিয়ে আছো এভাবে। আমার অফিসে দেরি হচ্ছে। দেরি হচ্ছে তো যান। এতক্ষণে মুখ দিয়ে কথা বের হলো, মাঝে মধ্যে কি হয় তোমার বুঝি না। তোমার যা বললাম বুঝতে পেরেছ? পেরেছি। তো চুপ হয়ে গেলে কেন? জানি না। কি জানো না? পরিষ্কার করে বলো। তোমাকে তো জোর করে নিয়ে যাব না। যেতে না চাইলে বলো। আমি আবেগতাড়িত হয়ে বলি, আপনারা আমার জন্য এত বেশি কেন ভাবছেন? এটা কোনো কথা হলো জেনিত? তুমি মায়ের এত প্রিয় মানুষ, আর আপনার কি? তুমি আমাকে নিয়ে যে অনুভব করো তাই? বলো কি অনুভব করো? আমি তোমাকে কি অনুভব করাতে পেরেছি? ভালোবাসা, আদর, যত্ন, ভরসা। মনে মনে বললাম, মুখে এগুলো বলতে লজ্জা করছে। আমাকে আবার চুপ থাকতে দেখে সীমান্ত ভাই বললেন, বুঝেছি, কিছুই অনুভব করাতে পারিনি। ঠিক আছে, সমস্যা নেই। আসো একটু হাঁটবে। দেখি তো হাঁটতে অসুবিধা হয় কিনা এখনও। আমি মাথা নিচু করে বললাম, এত কিছু অনুভব করিয়েছেন যে আমি ঠিকঠাক গুছিয়ে বলার শব্দ পাই না। আমি আবার আবেগে আপ্লুত হয়ে গেলাম। এটা বলতে গিয়ে আমার চোখ দুইটা ছলছল করে উঠল। সীমান্ত ভাই আমার বাম হাত ধরে খাট থেকে নামতে সাহায্য করলেন। বাম হাতটা মোটামুটি ঠিক হয়েছে। রুম থেকে বারান্দা পর্যন্ত হাঁটো কয়েকবার। আমি হেঁটে দেখলাম এখন হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না। সীমান্ত ভাই খুশি হলেন। অনেকটা সুস্থ হয়ে গেছো। ডান হাতও পুরোপুরি ঠিক হয়ে যাবে। একটু সময় লাগবে শুধু। মুখের ক্ষতগুলো কমছে আগের চেয়ে। দেখো আয়নায়। সীমান্ত ভাই দেখলেন আমি আবার আয়নায় পর্দা দিয়ে রেখেছি। তিনি ভয়ঙ্কর রেগে গেলেন। আমি দ্রুত পর্দা সরিয়ে আয়নার সামনে দাঁড়াই। সীমান্ত ভাইও আমার পাশে গিয়ে দাঁড়ালেন। মোবাইল বের করে দুইজনের একটা ছবি তুললেন। তারপর বললেন, অফিসে দেরি হয়ে গেল আজও। বিকালে তোমার আন্টি আসবে এখানে। বাসার সবার সাথে কথা বলবে। শীঘ্রই শ্বশুরবাড়ি যাচ্ছ বোধ হয়। তুমি আবার এই ব্যাপারে অমত করো না, তাহলে কিন্তু রেগে যাব। নার্স রেখে সেবা যত্ন করানোর চেয়ে শ্বশুরবাড়ি গিয়ে সেবা যত্ন পাওয়া ভালো না? এই বলে সীমান্ত ভাই চলে গেলেন। আমি হা করে তাকিয়ে থাকি। এর মানে কি শীঘ্রই সীমান্ত ভাইয়ের সাথে আমার বিয়ে হবে? আমরা এক রুমে এক বিছানায় থাকব? অবিশ্বাস্য লাগে ভীষণ। শরীর মন পুলকিত হয়ে ওঠে। এরকম অবস্থায় তারা আমাকে তাদের বাসায় নিয়ে যাবেন, যাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। নার্স রাখতে না হয়। এত চমৎকার কিছু সত্যি হতে পারে? কেউ এভাবে ভালোবাসতে পারে? আমার ভালোবাসার চেয়েও বেশি কিছু অনুভব হয়। আন্টি আর আঙ্কেল এসে চাচ্চুর কাছে বিয়ের কথা বললেন। চাচ্চু ভীষণ বিস্মিত হয়ে তাদের বলে, এটা এখন হয় নাকি? ওকে তো আবার চেন্নাই নিয়ে যেতে হবে। ওর ডান হাতটা না থাকার মতোই। জেনি তাকে সুস্থ হোক। আঙ্কেল বললেন, ওকে সীমান্ত চেন্নাই নিয়ে যাবে, সমস্যা কোথায়? আর বিয়ের ব্যাপারটা সহজভাবে দেখেন, জটিল করে দেখার কিছু নেই। সীমান্ত আর ওর মা জেনিতকে অসম্ভব ভালোবাসে। সেজন্য এই সময় জেনিতকে কাছে রাখতে চাচ্ছে। ভালোবাসার মানুষকে বিপদের সময় আগলে রাখতে হয়। চাচু বললেন, আপনারা অনেক ভালো মনের মানুষ। আমার খুব ভালো লেগেছে। কিন্তু এই অবস্থায় যদি জেনিতকে বিয়ে দেই, সেটা কেমন দেখাবে? মানুষ কি ভাববে? অসুস্থ মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছি নিজেদের দায়িত্বে এড়াতে। চাচুর কথাও বেশ যৌক্তিক, কিন্তু সীমান্ত ভাই ফোন দিয়ে আমাকে ধমক দিচ্ছেন। তুমি তোমার চাচুকে গিয়ে বলো যে এখনই বিয়ে করবে। যদি না বলো, আমি কিন্তু তোমাকে দেখতে আসবো না, মনে রেখো। আমি নিচু গলায় প্রশ্ন করি, এখনই বিয়ে কেন?
কেন? সেটা কাল বলিনি? তুমি কি আমার কথা বুঝতে পারছো না? আচ্ছা এটা বলো, তোমার কি আমাকে বিয়ে করতে সমস্যা? আগে তো সারাদিন আমার পিছনে পড়ে থাকতে, এখন ভাব নিচ্ছ? আমি ব্যস্ত হয়ে বললাম, না না, আপনাকে বিয়ে করতে সমস্যা নেই। আপনাকে আমি 1000 বার বিয়ে করতে চাই। মনে মনে বললাম, সমস্যা না থাকলে যাও, গিয়ে তোমার চাচ্চুকে বলো। আমি আস্তে করে বললাম, এখন কি বিয়ে করা যায়? আমার চেহারার কি অবস্থা? সব কাজ করে দিতে হয়, কত ঝামেলা। সীমান্ত ভাই রেগে মেগে আগুন হয়ে বললেন, তোমার সব কাজ করে দেওয়ার জন্যই তো বিয়ে করতে চাই, এটা তুমি এখনো বোঝনি। আর এই চেহারার ব্যাপারটাই সারাক্ষণ তোমার মাথায় ঘোরে। কি বলেছিলাম আমি তোমাকে সেদিন? সীমান্ত ভাইয়ের এমন ভয়াবহ রাগ দেখে আমি চুপসে গেলাম। তিনি আরও রেগে গিয়ে বললেন, ফাজিল মেয়ে মানুষ, সহজ কথা সহজে বুঝতে চায় না। আমি আর প্রতিদিন সকাল বিকাল তোমার চাচুর বাসায় যেতে পারবো না, মনে রেখো। এই বলে মুখের ওপর ফোনটা কেটে দিলেন। আমি হতাশ হয়ে বসে থাকলাম। এ কোন মধুর যন্ত্রণা, মনে মনে ভাবতে লাগলাম। চাচুকে কি গিয়ে বলবো সত্যি? সিসি, লজ্জার ব্যাপার। উফ। আমার জন্য নার্স আসলেন, কিন্তু সীমান্ত ভাই সত্যি সত্যি পরদিন সকালেও আসলেন না, সন্দেহ না। আমার মনের ভিতর এত ছটফট করা শুরু হলো, তাকে না দেখে থাকা অসম্ভব বলে মনে হলো। আমার দম বন্ধ লাগছে, সব কিছু অসহনীয় ঠেকছে। আমি সীমান্ত ভাইকে ফোন দেই, সে ফোন ধরেন না। এভাবে কথা না বলে এক মুহূর্ত থাকা আমার জন্য এত কঠিন লাগছে। মন এত উতলা হয়ে উঠল, এত অস্থিরতা নিয়ে থাকা যায় না। আমি বড় আম্মুকে বললাম, একটু বাইরে বের হচ্ছি, বাসার নিচে। বড় আম্মু সামান্য অবাক হলো। চেন্নাই থেকে ফেরার পর আমি বাসা থেকে বের হইনি ওভাবে। এখন তোমার বাইরে যাওয়ার কোনো দরকার নেই, যেতে ইচ্ছে করলে দিনে যেও। কিন্তু আমি তার কথা শুনলাম না, সোজা সীমান্ত ভাইদের বাসায় চলে আসলাম। এখান থেকে বের হয়ে আমার ফ্ল্যাটেও একটু ঢু মেরে যাব ভাবছি। ডোরবেল বাজাতেই নীরা আপা দরজা খুললেন। আমাকে দেখে এত অবাক হলেন, জেনিত, তুমি এখানে? তোমার শরীরটা সুস্থ এখন? হ্যাঁ আপা, সুস্থ, কিন্তু হাতটা কবে ঠিক হয় জানি না। হাতও ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। সীমান্ত আজ গেল না তোমার চাচুর বাসায়? ঝগড়াঝাটি হয়েছে নাকি? আমি কিছু না বলে হাসলাম। নীরা আপা বললেন, ও তোমার সাথে ঝগড়াও করে? কত বড় সাহস, এজন্যই তুমি বাসায় এসেছো। যাও দেখো, রুমে শুয়ে আছে। আব্বু আম্মু বাসায় নাই, নারায়ণগঞ্জ গেছে। সীমান্ত ভাইদের বাসা নারায়ণগঞ্জ। আঙ্কেলের চাকরির জন্য এদিকে ভাড়া থাকছেন। এখন সীমান্ত ভাইও এখানে চাকরি করছে। আমি আস্তে আস্তে সীমান্ত ভাইয়ের রুমের দিকে গেলাম। দরজা চাপানো, নিঃশব্দে দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। সীমান্ত ভাই নীল রঙের একটা টি শার্ট গায়ে খাটে শুয়ে বই পড়ছে। তার চুলগুলো বেশ বড় বড় রেখেছে এবার, সেজন্য জুবুথুবু হয়ে আছে কপালে। ন্যাকদের মতো লাগছে দেখতে। আমি খাটের পাশের চেয়ারটায় বসলাম। সে এখনও আমার উপস্থিতি টের পায়নি, বইয়ে এমন মগ্ন হয়ে আছে। আমিও কিছু না বলে তাকিয়ে দেখছি তাকে। আমার বুকের ভিতর ধুকপুক করছে। ইস, এই মানুষটা আমার জন্য এত উদ্বিগ্ন, কি চমৎকার ব্যাপার। সীমান্ত ভাই হঠাৎ আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে বসে বললেন, আমি কি ঠিক দেখছি? আপনি আজকে গেলেন না কেন চাচ্চুর বাসায়? আমার গলায় ভীষণ অভিমান। যাব না আর। আমি রাগ করে তাকিয়ে থাকি। তিনি বলেন, এভাবে তাকিয়ে লাভ নেই। আর তুমি হুট করে চলে আসলে? বাসায় বলে এসেছো তো? হ্যাঁ, বলে এসেছি। তোমাকে যেটা বলতে বলেছি বলেছ? আমি হতাশ মুখে বললাম, আমি বলতে পারবো না। কীরকম লজ্জার ব্যাপার। এত লজ্জা কবে থেকে হলো তোমার? আমার সব কিছু মনে আছে জেনিত। আমার কপট রাগ নিয়ে তাকাই। সীমান্ত হেসে বলেন, আচ্ছা, তোমার জামিল ভাইয়ের কী অবস্থা? কি যে পাগলামি করলে তোমরা দুইজন অযথা। শেষে আমার কাছে যাওয়ার পথে অ্যাক্সিডেন্টটা হলো। আমার এত অপরাধ বোধ হচ্ছিল। অ্যাক্সিডেন্টের কথা শুনে হাসপাতালে গিয়ে যখন তোমাকে রক্তাক্ত দেখলাম, তখন মনে হয়েছে তোমার কিছু হলে আমি পাগল হয়ে যাব। জামিল ভাইয়ের অবস্থা এখন ভালো, সেই মেয়েকেই বিয়ে করবেন। তা আমার জন্য এসব কিছু অপরাধ বোধ থেকে করছেন? তোমার কি সেটাই মনে হচ্ছে? সীমান্ত ভাই একটু রাগ করলেন বোধহয়। আমি কথা না বাড়িয়ে বললাম, সেটা মনে হচ্ছে না। রাতে খেয়েছো? কিছু খেতে ইচ্ছে করছে? না, কিছু খেতে ইচ্ছে করছে না। তবে আপনি চা করে দিলে খাবো। আমাকেই করতে হবে? হ্যাঁ। আচ্ছা তাহলে বসো, চা করে আনছি। সীমান্ত ভাই রান্নাঘরের দিকে গেলেন।
আমিও তার পিছনে পিছনে গেলাম। তার আশেপাশে থাকতে এত প্রশান্তি অনুভব হয়। তিনি 2 কাপ চা করলেন, ভেবেছি আমাদের দুইজনের জন্য, কিন্তু না। 1 কাপ নীরা আপাকে দিয়ে বলল, 1 কাপ তোমাকে দিলাম, আর 1 কাপ জেনিত আর আমি খাবো। আমি দারুণ লজ্জায় পড়ে যাই। আশ্চর্য, এই কথাও নীরা আপাকে বলা লাগে? নীরা আপা হেসে আমাকে বললেন, দেখেছো জেনিত, আমার ভাই কি রোমান্টিক, তুমি কত লাকি। সিদ্ধান্ত তোমার। ভাই বললেন, ও মোটেও নিজেকে লাকি ভাবছে না। আগে আমার জন্য কত পাগল ছিল, এখন পাত্তাই দেয় না। সত্যি আমি অনেক বেশি লাকি, সেটা অনুভব করলেও মুখে স্বীকার করব না। মাঝে মাঝে মনে হয় সৃষ্টিকর্তা আমাকে যতটা দুঃখ দিয়েছিলেন তার দ্বিগুণ সুখ দিচ্ছে। আচ্ছা রুমে চলো, 1 কাপ চা খেতে খেতে প্রেম করি। এত ঝামেলা হলো, তোমার সাথে প্রেমই করতে পারলাম না। এই বলে নীরা আপার সামনে থেকে আমাকে নিয়ে আসলেন। সীমান্ত ভাইয়ের লাজ লজ্জার এই বেহাল দশা কেন? আমার রাগ হচ্ছে খুব। বললাম, আপনি চা খান, আমি খাবো না। তিনি আমার কথা একদম পাত্তা দিলেন না। নিজে চায়ের কাপে 1 চুমুক দিয়ে আমাকেও দিতে বললেন। এই কথা কি আমি উপেক্ষা করতে পারি? আমিও 1 চুমুক দিলাম। বসন্তের মাতাল হাওয়া আমার হৃদয় মনে দোলা খেতে লাগলো। আমি হ্যাবলার মতো সীমান্ত ভাইয়ের দিকে তাকিয়ে থাকি। এই মুহূর্তে উপলব্ধি করছি, একজন পুরুষের হৃদয় নিংড়ানো সত্যিকারের ভালোবাসা অতি ভয়ঙ্কর। পৃথিবীর সমস্ত সুখ বোধ হয় সেখানেই থাকে। সেই সুখের জন্য সব কিছু ছাড়া যায়। সিদ্ধান্ত নিলাম এখনই বাসায় গিয়ে চাচ্চুকে বলবো, যত শীঘ্রই সম্ভব আমাকে সীমান্ত ভাইয়ের সাথে বিয়ে দাও, আমি তার কাছে থাকতে চাই। চা শেষে সীমান্ত ভাই বললেন, নার্স রাখার ব্যাপারটা আমার মোটেও ভালো লাগছে না, সেজন্য তোমাকে এখানে নিয়ে আসতে যাচ্ছি। কিন্তু ব্যাপারটা তুমি বুঝতে চাচ্ছ না। আমি নিচু স্বরে আস্তে করে বলি, আপনি নিয়ে আসেন, আসবো। সীমান্ত ভাই হেসে আমার কানের কাছে মুখ এনে বললেন, 1 কাপ চা খেয়ে গলে গেলে বাকি সব তো পড়েই আছে। এইটুকু কথায় আমার হৃদয় কেঁপে ওঠে। আমার বাড়াবাড়ি রকমের আবেগটা বোধ হয় সে আগের মতোই আছে, এতদিন চাপা পড়েছিল। আর 1 কাপ চা খাবে জেনিত, এর চেয়ে রোমান্টিকভাবে? এর চেয়ে রোমান্টিক চা আবার কি আমার জানা নেই, এখন জানতেও চাই না। বললাম, নীরা আপার কাছে যাই একটু। সীমান্ত ভাই অসভ্যের মতো হাসতে হাসতে বলে, লজ্জা পেয়েছ? আমি কোনো কথা না বলে নীরা আপার কাছে চলে আসলাম। তার সাথে কিছুক্ষণ গল্প করতেই সীমান্ত ভাই খুব চেঁচামেচি করতে করতে আসলেন। কোনো কমন সেন্স নেই তোমার? বাসার নিচে যাওয়ার কথা বলে এখানে চলে আসছো, বাসা থেকে ফোন দিচ্ছে, ধরছো না। আমি দ্রুত ফোন হাতে নিয়ে দেখে অনেকগুলো কল উঠে আছে। আমার ফোন সাইলেন্ট ছিল। আমাকে ফোনে না পেয়ে সীমান্ত ভাইয়ের কাছে কল দিয়েছে। বাসায় গিয়ে বড় শ্বশুর কয়টা যে ধমক খেতে হয়। সীমান্ত ভাই বললেন, চলো বাসায় দিয়ে আসি। এখানে থাকতে ইচ্ছে করলে যা বলতে বলেছি বাসায় গিয়ে বলে দিও। সীমান্ত ভাই বাসার নিচের গ্যারেজ থেকে বাইক বের করলেন। সাবধানে বসো, হাতে লাগে না যেন। আমি সাবধানে বসলাম। তিনি খুব স্লো চালাচ্ছেন বাইক। বারবার জিজ্ঞেস করছেন, অসুবিধা হচ্ছে কোনো? ইস, এত কেয়ারিং! আমি মুগ্ধ হয়ে যাই। এখন আমার বাসায় যেতে ইচ্ছে করছে না। এভাবে সারা রাত ঘুরতে পারলে মন্দ হতো না, কিন্তু এটা বলে ধমক খেতে চাই না। চাচুর বাসার সামনে বাইক থামলো। আমি নেমে বললাম, আপনি যাবেন না আমার সাথে? চলেন, গিয়ে বলবেন আপনি আমাকে আপনাদের বাসায় যেতে বলছেন, তাহলে ঝাড়ি খেতে হবে না। মাথা খারাপ হয়ে যায়নি আমার? আর বলেছি তো তোমার চাচুর বাসায় আমি আর যাব না। সকাল বিকাল যাওয়া কি লজ্জাজনক ব্যাপার? ঝাড়ি খাওয়ার কাজ করেছ, অবশ্যই ঝাড়ি খাওয়া উচিত। এই বলে সীমান্ত ভাই বাইক থেকে নেমে আচমকা আমাকে জড়িয়ে ধরলেন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেলাম। এর আগে চেন্নাইয়ে বসে জড়িয়ে ধরেছিলেন, তখন অসুস্থ ছিলাম। সেই সময়ের অনুভূতি আর এই সময়ের অনুভূতি সম্পূর্ণ আলাদা। জড়িয়ে ধরে নরম স্বরে বললেন, রাতে ঘুম না আসলে ফোন করো, তোমার পছন্দের গান শোনাবো। না, এই মানুষটিকে ছাড়া আমার এই মুহূর্তেও থাকতে ইচ্ছে করছে না। এরকম মানুষের সাথে থাকার সুযোগ হাতছাড়া করা বড্ড বোকামি। আমি বাসায় ঢুকলাম, ভেবেছিলাম সবাই রাগারাগি করবে, কিন্তু একই সবাই হাসছে আমাকে দেখে। চাচ্চুর জ্বরটা একটু কমেছে, কিন্তু বড় আম্মু খুব অসুস্থ, জ্বরটা ছাড়ছে না। তিনি আমাকে তার রুমে ডেকে এত জ্বরের মধ্যেও রসিকতা করে বললেন, সীমান্তকে ছাড়া বুঝি থাকা যাচ্ছে না আম্মু? ছেলেটা এত লাভিং কেয়ারিং, মাশাআল্লাহ। তোমার বয়সী সব মেয়েরা এমন হিরোর মতো পুরুষের স্বপ্ন দেখে, আর তুমি বাস্তবে পেয়ে গেলে। দয়া করি অনেক ভালো থাকবে তোমরা। আমার মুখটা উজ্জ্বল হয়ে ওঠে।
আনন্দে। এরপর সন্দিহান হয়ে জিজ্ঞেস করি, সবাই হাসছো কেন বলো তো? হিরো যে বাইকে থেকে নেমে তোমাকে জড়িয়ে ধরেছে সেটা সবাই দেখে ফেলেছে। এটা শুনে লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। আমি এখন সোজা রুমে চলে যাব, আজ আর কারোর সামনে পড়ব না। রুমে যাওয়ার আগে বড় আম্মুকে বললাম, তুমি একটু চাচ্চুকে বলো আমি সীমান্ত ভাইদের বাসায় থাকতে চাই। এটা বলছো কেন? বলো যে শ্বশুরবাড়ি যেতে চাও। ঠিক আছে, আমি বলবো, কিন্তু তুমি আরেকটু সুস্থ হও আম্মু। আমি লজ্জার মাথা খেয়ে বললাম, না, আরেকটু সুস্থ হতে হবে না, এখনই যেতে চাই। বড় আম্মু আমার দিকে তাকিয়ে শব্দ করে হেসে দিলেন। তারপর সিরিয়াসভাবে বললেন, বোঝার চেষ্টা করো, এখন এটা ভালো দেখায় না। হ্যাঁ, আমি জানি ভালো দেখায় না, কিন্তু সীমান্ত ভাই আমার উপর রেগে যাবে। সে এখনই চাচ্ছে, আমি কি করব? বড় আম্মুর হাসি থামছে না। দেখো কাণ্ড, এটার জন্য তোমার সীমান্ত ভাই তোমার উপর রাগ করেছে। আজ রাগ ভাঙাতেই বুঝি চলে গেছে এভাবে, মহা মুশকিল। এই লজ্জা আর আমি নিতে পারছি না। রুমে চলে আসলাম, মনে মনে সীমান্ত ভাইকে ভয়ঙ্কর বকাঝকা করলাম। রাতে আমার ঘুম হয় না ভালো, সেজন্য সীমান্ত ভাইকে কল দিই। বেচারা সারাদিন অফিস করেও রাতে ভিডিও কলে বসে থাকে আমার জন্য, গল্প করে, গান শোনায়। এরপর আমি ঘুমালে কল কেটে ঘুমিয়ে পড়ে। আজকে কল দিতেই বললেন, সকাল বিকাল তোমাকে গিয়ে দেখতে হবে, খাইয়ে দিতে হবে, রাতে ঘুমানোর আগ পর্যন্ত কলে বসে থাকতে হবে। কিন্তু শুধু আমার বাসায় আসার কথা বড় চাচ্চুকে বলা যাবে না, নাকি? আমি লজ্জা লজ্জা মুখ করে বললাম, বলেছি, চাচ্চুকে বলিনি, বড় আম্মুকে বলেছি, তিনি চাচ্চুকে বলবেন। আজকের 1 কাপ রোমান্টিক চা তাহলে কাজ করেছে, ভীষণ ভালো। সারাদিন অফিস করে আমার আর ভিডিও কলে বসে থাকতে ইচ্ছে হচ্ছে না তাহলে? এবার সত্যি আদর করে ঘুম পাড়িয়ে দেওয়া যাবে? বেশি না, অল্প আদর। অসুস্থ তো তুমি? লজ্জায় আমি হতভম্ব হয়ে গেলাম। রেগে মেগে অসভ্য বলে ফোন রেখে দিলাম। আমার হৃদযন্ত্রটা কেমন লাফাচ্ছে, শ্বাস ঘন হচ্ছে। এরপর তিনি আবার কল দিলেন। আমি আজ তার কলই ধরব না। সকালে একটু দেরি করে ঘুম ভাঙলো আমার। ঘুমটা ভেঙেছে সীমান্ত ভাইয়ের কলে। আমি ঘুম চোখে ফোনটা কানের কাছে ধরতে তিনি বললেন, আগামী শুক্রবার আমাদের বিয়ে হচ্ছে। তুমি তো শোনো নাই নিশ্চয়ই? ঘুমাচ্ছ এখনও? আমি তোমার চাচ্চুর বাসার নিচে দাঁড়িয়ে আছি। বিয়ে ঠিক হয়েছে তো? ভিতরে আসতে একটু লজ্জা লাগছে। আমার চোখ থেকে ঘুম চলে গেল। লাফিয়ে উঠলাম। তারপর বললাম, আজ বুধবার, পরশু বিয়ে? কি আশ্চর্য কথাবার্তা! কিভাবে বিয়ে ঠিক হলো? আমি কল রেখে দ্রুত রুম থেকে বের হলাম। বের হয়ে দেখলাম নানু এসেছে। আমাকে দেখে বড় আম্মু বললেন, বিয়ে পাগলি মেয়েটা এবার খুশি হয়েছ, শুক্রবারই চলে যাচ্ছ। আমি বিস্ময়ে বিড়বিড় করে বললাম, কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। তুমি যখন ওখানে শান্তি পাচ্ছ তো দূরে রেখে কি লাভ? তোমার মানসিক শান্তি ভীষণ দরকার। সীমান্তর আব্বা আম্মাকে তোমার চাচা ফোন দিয়ে এনেছিল, কথাবার্তা ফাইনাল করে চলে গেছে তারা। তোমার নানুও ছিল। আমি বোকা হয়ে নানুর দিকে তাকাই। নানু হাসলেন। তারপর উঠে এসে আমাকে জড়িয়ে ধরে বললেন, খুব ভালো থাক তুই। আমার কেন জানি এখন কান্না পেয়ে যাচ্ছে। আমি কেঁদেই ফেললাম। এর ভিতর আন্টি কল করে প্রচণ্ড উচ্ছ্বসিত গলায় বললেন, বিয়ের মিষ্টি কবে পাবো আমি? উফ আন্টি, তোমরা মা ছেলে আমাকে খুব জ্বালাচ্ছ। এইটুকু জ্বালিয়ে হচ্ছে না আমাদের, সেজন্য এখন বাসায় এনে ভালোভাবে জ্বালাতে চাই। আমি কান্না ভুলে হেসে ফেললাম। তারপর একটু মন খারাপ করে বললাম, আমার হাত একটা ঝুলানো, মুখের কি বাজে অবস্থা, এই অবস্থায় বিয়ে? এই কথা তুই ফের আর সীমান্তের কাছে বলিস না, ভয়ঙ্কর রেগে যাবে। তোমার ছেলে খুব বিশাল প্রেমিক হয়েছে না, সেটাই প্রমাণ করতে যাচ্ছে। তো আমার ছেলে কি ছোটোখাটো প্রেমিক হবে? আচ্ছা, সীমান্ত নাকি তোর শাশুর বাসার নিচে, ওর সাথে দেখা করেছিস? আমি জিহ্বায় কামড় দিলাম। সে কখন ফোন দিয়ে বলেছে, এখনও কি দাঁড়িয়ে আছে? গিয়ে দেখি তিনি চলে গেছেন। কল দিতেই বললেন, তুমি তো এখন আর আমাকে পাত্তা দাও না জেনিত। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বাসার নিচে? প্রতিদিন অফিসে দেরি হয়, হয়েছে অনেক দেখা। এরপর একদম বিয়ের দিন দেখা হবে। 2 দিন না দেখে থাকতে হবে। কি অসম্ভব কঠিন ব্যাপার মনে হলো। সত্যি সত্যি 2 দিন আর সীমান্ত ভাই আমার সাথে দেখা করেনি। কী যে অস্থিরতা নিয়ে কাটিয়েছি 2টা দিন। খুব সাদামাটা ঘরোয়া পরিবেশে আমাদের বিয়ের আয়োজন করা হয়েছে। সবাই খুব আফসোস করছে এভাবে বিয়ে হচ্ছে তাই। সীমান্ত ভাই আমাকে ফোন করে বললেন, তুমি পুরোপুরি সুস্থ হও, আমাদের এমন জাঁকজমকভাবে বিয়ে হবে যা দেখে সবার চোখ ধাঁধিয়ে যাবে।
এখন মন খারাপ করো না, ঠিক আছে? আপনি আমাকে এত ভালোবেসে বিয়ে করছেন, এর চেয়ে জাঁকজমক ব্যাপার আর কি হতে পারে? মুখে বললাম না এটা, মনে মনে বললাম, শাড়ি গহনা পরে বউ সাজা তো এখন সম্ভব নয়। সীমান্ত ভাই আগেই বলেছেন, সবসময় যা পরে থাকো তাই পরো। আম্মু তোমার জন্য অনেক কেনাকাটা করেছে, ওখানে একটা লাল দোপাট্টা আছে, শুধু ওটা মাথায় দিও। আর ভুলেও মুখে মেকআপ টেকআপ কিছু করো না। মুখে মেকআপ করার মতো অবস্থা আছে যে করব? আমি আমার সুবিধা মতো একটা জামা পরলাম। সীমান্ত ভাইয়ের কথা মতো সেটার সাথে দোপাট্টা দিলাম মাথায়। বড় আম্মু ঠোঁটে একটু লিপস্টিক লাগিয়ে দিল। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে আমার মনটা এত ভার হয়ে গেল, কীরকম অদ্ভুত দেখাচ্ছে। এভাবে কেউ কখনো বউ সেজেছে? কিন্তু বাসার সবাই এমনভাবে প্রশংসা করতে লাগলো যেন আমাকে চোখ ধাঁধানো সুন্দরী দেখাচ্ছে। এরা পারেও বটে, আমার কি চোখ নেই? আশ্চর্য! এমন অদ্ভুতভাবে সেজেগুজে আমি বর আসার অপেক্ষা করছি, কি মধুর অপেক্ষা! ইস, বারবার আমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। অতি খুশিতে পাগল পাগল লাগছে নিজেকে। জীবনটা রূপকথার মতো সুন্দর মনে হচ্ছে। সীমান্ত ভাই আমার জীবনের ভীষণ বাড়াবাড়ি রকমের সৌন্দর্য নিয়ে এসেছেন। জানেন আমার এখন কি ইচ্ছে করছে সুরভি আপাকে ফোন দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করি। ভাগ্যিস সে ওসব অপকর্ম করেছিল, নয়তো কি আমি সীমান্ত ভাইকে পেতাম? বেচারি সুরভি, কি যে দারুণ জিনিস মিস করে গেল। এই শোকে তার পাগল হয়ে যাওয়া উচিত, কিন্তু সে উল্টো এক সুগার ডেডির সঙ্গে ঘুরে ফিরে বেড়াচ্ছেন। মামারা অবশ্য বিয়েতে এসেছেন, যদিও একটু বিরূপ মনে মনে, কিন্তু সেটা প্রকাশ করছেন না। সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল, সুরভি আপা আর বড় মামি আসেননি, আসার অবশ্য কথাও না। 2 দিন পর সীমান্ত ভাইকে একদম বর সেজে দেখলাম। দরজার সামনে দাঁড়িয়ে উকি দিয়ে রইলাম নির্লজ্জের মতো। বড় আম্মু মুখ টিপে হেসে বললেন, আর একটু ধৈর্য ধরো মা, বিয়েটা তো এখনই হবে, যা গিয়ে রুমে বস। তার কথা আমি খুব লজ্জা পেয়ে রুমে এসে বসলাম। কিছুক্ষণের মধ্যে বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর যখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো, সীমান্ত ভাই নানুকে জিজ্ঞেস করলেন, জেনিত নিশ্চয়ই খায়নি? ও সবার মধ্যে বসে আমার হাতে খেতে লজ্জা পাবে, রুমে গিয়ে খাইয়ে দিয়ে আসি। রুমে যাওয়ার ধান্দা সব নাকি? হ্যাঁ, আমার নাতনি অসুস্থ মনে রেখো, আর খাইয়ে দেওয়ার জন্য আমরা আসি না। নানু সীমান্ত ভাইকে একটু লজ্জা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সে কি লজ্জা পাওয়ার মানুষ? উল্টো দাঁত বের করে হেসে হেসে বললেন, ধান্দা করে আপনার নাতনির রুমে আমাকে কেন যেতে বলুন? একটু পরেই বাসায় নিয়ে যাচ্ছি, একদম আমার রুমে। নানু সীমান্ত ভাইকে আমার জন্য খাবার বেড়ে দিলেন। সে বর হিসেবে এই প্রথম আমার সামনে দাঁড়ালো খাবার প্লেট হাতে নিয়ে। আমি তার দিকে তাকিয়ে আবেগে কাঁদছি, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। তিনি প্লেটটা টেবিলের উপর রেখে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, এটা কি খুশির কান্না জেনিত? আমি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলি। ঠিক আছে, তাহলে খেতে খেতে কাঁদো। সীমান্ত ভাই আমাকে খাইয়ে দিচ্ছেন, এই দৃশ্য আমার পিসি কাজিনগুলো খুব আগ্রহ সহকারে দেখছে। বড়রা বেশিরভাগ দেশের বাইরে পড়াশোনা করছে, জব করছে। এত দ্রুত বিয়ে হয়েছে যে দেশে যারা ছিল তারাও আসতে পারেনি। তবে জামিল ভাইয়া সবার প্রথমে ফোন দিয়ে আমাকে অভিনন্দন জানিয়েছে, আর ছোট ফুপু ফোন করে বলল, শেষ পর্যন্ত ওই লোফারটাকে বিয়ে করলি? এই কথা শুনে আমার ভয়ঙ্কর রাগ হলো। ফুপুকে শক্ত করে বলেছি, সীমান্ত ভাইকে কখনো লোফার বলবে না, সে প্রচণ্ড ভালো মানুষ। আমি খেতে খেতে কাঁদছি। আমার এই খুশির কান্না সীমান্ত ভাই থামানোর চেষ্টা করলো না। খুশিতে আমি এত কাঁদলাম যে এই বাসা থেকে বিদায়ের সময় এক ফোঁটা পানি পড়লো না আমার চোখ থেকে। গাড়িতে বসে সীমান্ত ভাই বললেন, অভিনয় করে হলে একটু কাঁদা উচিত ছিল, এত জামাই পাগল হলে চলে? আমি মোটেও জামাই পাগল না, আর আমি কাঁদবো কেন? আমি নিজের বাড়ি যাচ্ছি। আমার এই যুক্তির বিপরীতে সীমান্ত ভাই বললেন, সামনের মাসে কিন্তু তোমার বাসা আমরা ছেড়ে দিচ্ছি। কীরকম ঘরজামাই ব্যাপার? আমি হেসে ফেললাম, তারপর সীমান্ত ভাইয়ের দিকে তাকিয়ে রইলাম। আমার জীবনে খুব বেশি ভালোবাসা পাওয়ার আক্ষেপ সৃষ্টিকর্তা বোধহয় ঘুষিয়ে দিলেন এবার। সীমান্ত ভাই হঠাৎ হতাশ গলায় বললেন, জানো জেনিত, একটা মেয়ে ছিল আমাদের পাশের বাসার। সে একবার আমার সাথে ট্রেনে করে যাওয়ার পথে সারা ট্রেন ঘুমের ভান করে আমার কাঁধে শুয়েছিল, কিন্তু আজ তার কেন যেন ভান করার দরকার নেই, তবু আমার কাঁধে মাথা রাখছে না। কিন্তু আজ তার কোনো ভান করার দরকার নেই, তবু আমার কাঁধে মাথা রাখছে না। আমি নিঃশব্দে হেসে তার কাঁধে মাথা রেখে চোখ বুজে থাকি। আমার সেই প্রিয় পারফিউমের ঘ্রাণ, সেই তীব্র অনুভূতি, সেই হৃদয় তোলপাড় করা প্রেম কথা,
রূপকথা আজ যেন বাস্তবে ধরা দিয়েছে। চারিদিকে এত খুশি, এত আনন্দ, আমার কেবল দিশেহারা লাগে নিজেকে। গাড়ি বাসার সামনে থামার পর সীমান্ত ভাই সবার মধ্যে বসে কি কাণ্ড করলেন জানেন? আমাকে একদম নিচতলা থেকে কোলে করে তাদের ফ্ল্যাটের সামনে নিয়ে গেলেন। আমি লজ্জা পেয়ে অসভ্য বলতে তিনি বললেন, জেনিত, আমি এখন তোমার সেই পাশের বাসার সীমান্ত ভাই না, আমি তোমার বর। আমি একটুখানি অসভ্য হতেই পারি। না, একটুখানি না, অনেকখানি, যতটুকু ইচ্ছা। তার এসব কথাবার্তা শুনে আমার মুখ লজ্জায় লাল হয়ে গেল, আর বুকের মধ্যে কীরকম ধুকপুক করছে। বাসে ঢোকার পরে আন্টি আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। মনে হচ্ছে তার ছেলের চেয়ে সে বেশি খুশি হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, খুশিতে কাঁদছ? হ্যাঁ রে, আজ আমি অনেক খুশি। তাহলে কাঁদো, খুশির কান্না থামাতে নেই। সীমান্ত ভাইদের বাসায় মানে আমার শ্বশুরালয়ে ভালোই মেহমান এসেছে। তাদেরকে হয়তো আগেই সব বলা হয়েছে, তাই কেউ আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে না। আমাকে নিয়ে গেস্ট রুমে বসানো হলো। এরপর থেকে আর সীমান্ত ভাইকে দেখছি না। আমি তাকে না খুঁজে নতুন বউ বউ ভাব নিয়ে বসে থাকলাম। রাত যখন প্রায় 1টা বাজলো তখন সীমান্ত ভাইয়ের দেখা মিলল। এরপর সীমান্ত ভাইয়ের দাদি আর কাজিনদের বউয়েরা মিলে আমাকে তার রুমে নিয়ে আসলো। এরকম আয়োজন করে রুমে আনা কি লজ্জার ব্যাপার! লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করলো। আমাকে সীমান্ত ভাইয়ের বিছানায় বসানো হলো। এখানে বসানোর একটু পর তিনি রুমে আসলেন। তাকে অবশ্য কাউকে নিয়ে আসতে হলো না। সীমান্ত ভাইয়ের দাদি বললেন, বউ কিন্তু অসুস্থ দাদু ভাই, মাথায় রেখো। এই কথায় সীমান্ত ভাই বোধহয় সামান্য লজ্জা পেলেন। আমার দিকে তাকিয়ে হাসলেন। লজ্জায় লজ্জায় আমি আগেই শেষ হয়ে গেছি। ধুর, আর কত লজ্জা পাওয়া যায়। সবাই চলে যাওয়ার পর সীমান্ত ভাই আমার পাশে বসে জিজ্ঞেস করলেন, অনেক লজ্জা পাচ্ছ? দেখি তো একটু। এই বলে আমার মুখটা তার দিকে ঘোরালেন। বুকের ভিতর ধুকপুকানি শুধু বাড়ছে আমার। হৃদযন্ত্রটা এমনভাবে লাফাচ্ছে মনে হচ্ছে অকেজো হয়ে যাবে। আমার মুখের দিকে তাকিয়ে বললেন, এত লজ্জা পাওয়ার মতো কিছু হয়নি এখনো। সুস্থ হওয়া আগে তারপর অনেক লজ্জা দেব। আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। তীব্র আবেগ আর অনুভূতিতে গলাটা যেন বুঝে গেছে। সীমান্ত ভাই আমার বাম হাতটা ধরে চুমু খেলেন। তারপর একটা বালিশ আমার কোলের ওপর রেখে সেখানে মাথা দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, জেনিত, আমার ভীষণ শান্তি লাগছে। মনে হচ্ছে আমি সারা জীবন ধরে এরকম শান্তি খুঁজেছি। ওই মুহূর্তের অনুভূতি আমি কোনো শব্দ দিয়ে প্রকাশ করতে পারবো না। আমি সীমান্ত ভাইয়ের মাথায় হাত বুলাতে লাগলাম আলতো করে। সে চোখ বুজে শুয়ে আছে আমার কোলে। পৃথিবীতে এত শান্তি, এত সুখ আছে, তিনি আমার জীবনে না আসলে হয়তো আমি কখনো অনুভব করতে পারতাম না। এমন ভয়াবহভাবে একটা মানুষ কিভাবে ভালোবাসে। বাইরে তুমুল বৃষ্টি শুরু হলো। সীমান্ত ভাই আমার কোল থেকে মাথা তুলে বললেন, জেনিত, বৃষ্টি ধরবে। এই বলে সে আমাকে ব্যালকনিতে নিয়ে গেল। আমি ব্যালকনির গ্রিলের ফাঁক দিয়ে বৃষ্টি ধরার চেষ্টা করছি। সীমান্ত ভাই আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে আছেন। তার উষ্ণ নিঃশ্বাস আমার কাঁধে আছড়ে পড়ছে। তার ঠোঁট জোড়া আমার কান ছুঁয়ে ফিসফিস করে জানতে চায়, এত সুন্দর বৃষ্টি আগে কখনো দেখেছ জেনিত? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, না। আমার ষোড়শী মনের প্রথম ভালোবাসা, যার জন্য আমি উন্মাদ ছিলাম, যার একটু মনোযোগ পাওয়ার জন্য আমি সারাক্ষণ দিশেহারা হয়ে থাকতাম, তার সাথে দাঁড়িয়ে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর বৃষ্টি দেখেছি। তার ভয়ঙ্কর ভালোবাসায় আমি মত্ত হয়ে যাচ্ছি। এই মুহূর্তে পৃথিবীতে এর চেয়ে চমৎকার কিছু বোধহয় হচ্ছে না। সমাপ্ত।